আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি ক প্লাস গুচ্ছ অ্যাডমিশন প্রোগ্রামের একটি ক্লাসে। এই লেকচারে আমরা স্ট্রেট লাইন বা সরলরেখা চ্যাপ্টারের থিওরি এবং থিওরি রিলেটেড দুই একটা করে ম্যাথ প্রবলেম সলভ করব উদাহরণ হিসেবে। কিন্তু তোমার প্রিপারেশনটাকে আরও জোরালো করার জন্য আমরা এরপরেই এই চ্যাপ্টারের আরও একটি ভিডিও আনবো, যেখানে আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। সো কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে আমরা প্রত্যেক ভার্সিটির প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাব। তো এরপরেও এরপর আরও যদি তুমি তোমার প্রিপারেশনটাকে জোরালো করতে চাও, তুমি কি করবা? অফলাইনে এক্সাম দিবা। কোথায় এক্সাম দিবা? তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে এক্সাম দিতে পারো, এসিএস, উদ্ভাস, ইউসিসি, যে কোনো জায়গায় দিতে পারো। ওকে, সো অফলাইনে এক্সাম দিলে তোমার কি হবে? তোমার যে পাংচুয়ালিটি বা এটা বাড়বে। ওকে, তুমি সময়ের মধ্যে সব কিছু শেষ করে ফেলার যে অ্যাবিলিটি, সেটা বাড়বে তোমার। এরপর তুমি যদি অনলাইনে এক্সাম দিতে চাও, তোমার ফ্রি এক্সাম দিতে পারো। অ্যাডমিশন একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন এক পাঠশালা নামে একটা তোমার ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে তুমি এক্সাম দিতে পারবে ফ্রিতে। তো চলো শুরু করে দিই। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি, পড়াশোনা করছি সাস্টে। দেখো, সরলরেখা সম্পর্কে পড়াশোনা করতে হলে আমাদের আগে জানতে হবে স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা কি। দেখো, স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যে ব্যবস্থায় তুমি একটা বিন্দুর অবস্থান নির্দিষ্ট করে বলতে পারবা, একটা বিন্দুকে ডিফাইন করতে পারবা এর অবস্থানকে, সেই ব্যবস্থাকে বলা হয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই স্থানাঙ্ক ব্যবস্থা এটা হচ্ছে দুই ধরনের কোথায়? এইটা শুধু সরলরেখাতে দুই ধরনের, অন্য সকল জায়গায় অনেক ধরনের হইতে পারে, কিন্তু সরলরেখা চ্যাপ্টারের জন্য তুমি মনে রাখবা যে তোমার যে স্থানাঙ্ক ব্যবস্থা এটা দুই ধরনের। একটা হচ্ছে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এই জিনিসটা কি? যে স্থানাঙ্ক ব্যবস্থায় একটি বিন্দুকে ডিফাইন করতে হলে, একটি বিন্দুর অবস্থানকে নির্দিষ্ট করে বলতে হলে তোমার দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে ভুজ, একটা হচ্ছে কোটি। তো ভুজ আর কোটি এইটা আশা করি তোমাকে অ্যাডমিশন এসে বোঝাইতে হবে না। তবুও যদি দেখো যে ভুজ হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, ধরো এ বিন্দুর আর অবস্থান আমরা ডিফাইন করতে চাই, অবস্থান নির্দিষ্ট করে বলতে চাই। এক্স অক্ষ বরাবর তুমি যে অংশ অতিক্রম করবা সেটা হচ্ছে তোমার ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর তুমি যে অংশ অতিক্রম করবা যত দূর পর্যন্ত, সেটা হচ্ছে তোমার কোটি। বা তুমি এইভাবে বলতে পারো যে বিন্দু হতে এক্স অক্ষের ওপর যে দূরত্ব, বা এক্স অক্ষ হতে বিন্দুর যে দূরত্ব, সেটাকে বলা হবে কোটি। আর ওয়াই অক্ষ হতে যে দূরত্ব, সেটা হচ্ছে তোমার ভুজ। ওকে, তো তুমি এখান থেকে একটা চমৎকার কথা লিখতে পারো যে এক্স অক্ষ হতে বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে মডুলাস অফ কোটি। আর ওয়াই অক্ষ হতে যে দূরত্ব, সেটা হচ্ছে তোমার মডুলাস অফ ভুজ। ওকে, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি? দেখো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এই স্থানাঙ্ক ব্যবস্থাতেও তোমার একটা বিন্দুকে ডিফাইন করতে হলে তোমার দুইটা জিনিস প্রয়োজন হয়। ধরো এই যে এ বিন্দু, এটাকে আমরা এর অবস্থানটাকে আমরা বের করতে চাই। কিভাবে বের করব? এই যে বিন্দুটা, এটা মূল বিন্দুর সাথে একটা তোমার দূরত্ব সৃষ্টি করবে। সেই দূরত্বটাকে আমরা ধরে নিলাম আর। এখন এই বিন্দু থেকে তুমি এক্স অক্ষের উপর একটা লম্ব টানো। সো আমরা আগে বলেছি যে এক্স অক্ষ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে তোমার কোটি। সো কোটিটাকে আমরা ধরলাম ওয়াই। আর এই যে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে তোমার ভুজ, এটাকে ধরলাম এক্স। এখন ধরি এই যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা বিন্দুকে নির্দিষ্ট করে বলতে চাইলে আমাদের যে দুইটা জিনিস দরকার হবে, সেটার একটা হচ্ছে এই যে মূল বিন্দু হতে এই বিন্দুর যে দূরত্ব আর সেইটা, এবং এই যে থেটা অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটা। ওকে, এই দুইটা জিনিস লাগবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। আর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় লাগবে তোমার হচ্ছে একটি ভুজ এবং একটি কোটি। তো এখন আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে একটু বিস্তারিত জানব। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা আগে বলছিলাম যে একটা বিন্দুকে যদি আমরা ডিফাইন করতে চাই, আমাদের দুইটা জিনিসের দরকার হবে। একটা হচ্ছে এই যে দূরত্ব
এই যে দৈর্ঘ্যটা সেইটা, এটাকে আমরা আর বলে থাকি। আর আমাদের লাগবে হচ্ছে এই যে থেটা, এটা। এখন আমরা থেটা আর আর কীভাবে বের করব? আমরা জানি যে এই যে দূরত্ব, এটাকে বলা হয় কোটি। So, এটাকে ধরে নাও ওয়াই। আর এই যে দূরত্ব, এটাকে বলা হয় ভুজ। এটা ধরে নিলাম এক্স। এখন দেখো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য খাটাও, তাহলে এখানে আর সমান পাবা তুমি √x² + y²। আর থেটা সমান তুমি কি পাবা? থেটা সমান তুমি পাবা হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x। কেন পাইলা তুমি? দেখো, তুমি এখান থেকে লিখতে পারবে না যে tan থেটা ইকুয়াল, আমরা জানি টেরা লম্ব ভূত, লম্ব কি এখানে y, ভূত কি ভূমি, তার মানে x। তো এখান থেকে ইনভার্স করে দিবা, tan ইনভার্স y/x পাবা। ওকে, এখন মডুলাসটা কেন দিলাম? দেখো, অনেক সময় তোমার বহু আর কোটি নেগেটিভ হইতে পারে, এই জন্য আমরা থেটা নির্ণয়ের সময় তোমার মডুলাস চিহ্নটা ইউজ করি। ওকে, এখন এখানে একটা জিনিস তোমার বুঝতে হবে, তুমি সবসময় এই থেটা ইকুয়াল ট্যান ইনভার্স y/x লিখতে পারবা না। যদি এরকম হইতো যে বিন্দুটা তোমার এই অক্ষে হইতো, তুমি তখন ট্যান ইনভার্স y/x লিখতে পারতাম না। তো এই জিনিসটা বোঝার আগে আমরা একটা জিনিস বুঝে নেই এখান থেকে। এই যে প্রথম চতুর্ভাগ, চতুর্ভাগ জিনিসটা কি? চতুর্ভাগ জিনিস হচ্ছে একটা অক্ষের চারটা চতুর্ভাগ থাকে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগ, এটা হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, এখন প্রথম চতুর্ভাগে এক্স পজিটিভ, ওয়াইও পজিটিভ, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে তোমার এক্সটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, কারণ এই দিকটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। কিন্তু এখানে ওয়াইটা কিন্তু আবার পজিটিভে থাকবে, কারণ উপরের দিকে ওয়াইটা পজিটিভ থাকে। আর নিচের দিকে এই তৃতীয় চতুর্ভাগে এখানে কিন্তু এক্স আর ওয়াই উভয়ই নেগেটিভ। ওকে, সো এখানেও এক্সটা তোমার নেগেটিভ, সরি এক্সটা পজিটিভ, ওয়াইটা শুধু নেগেটিভ। এখন তুমি আর এর সাথে এক্স আর ওয়াই এর যদি একটা সম্পর্ক নির্ধারণ করতে চাও, যে সিঙ্গেল সম্পর্ক, এক্স এর সাথে আর এর সম্পর্ক আর ওয়াই এর সাথে আর এর সম্পর্ক, এটা তুমি কিভাবে বের করবা? দেখো, এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তো এখানে তুমি সাইনের অনুপাতটা বসাও। সাইন থেটা সমান তুমি কি লিখতে পারবা? সাইন থেটা সমান তুমি লিখতে পারবা হচ্ছে সাগরে লবণ অনেক বা অতি, সাগরে লবণ অতি। লবণ কি? ওয়াই, মানে লম্ব। অতিভুজ কি এখানে আর। তাহলে তুমি এখান থেকে যেটা লিখতে পারবা সেটা হচ্ছে y ইকুয়াল টু আর কস থেটা। সরি 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 সরি, আই এম সো সরি, কস কোন হিসেবে লিখলাম? সাইন থেটা হবে, আই এম সো সরি ভাই, সাইন থেটা। আর তুমি যদি কজের সূত্র বসাও, তুমি এখানে পাবা এক্স ইকুয়াল আর কস থেটা। সো এই দুইটা জিনিস একটু তোমার মনে রাখতে হবে। ওকে, এই দুইটা জিনিস মনে রাখবা, আর এইটা জিনিস এই জিনিসটা মনে রাখবা। আর থেটা সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। তো এই জিনিসগুলো আমি একটু মুছে দিই, কারণ আমাদের এগুলো দরকার নাই। দেখো, আমরা কিন্তু প্রথমে বলছিলাম, একটু আগে আলোচনা করছি, প্রথম চতুর্ভাগে এক্স আর ওয়াই উভয়ই পজিটিভ। এখন প্রথম চতুর্ভাগে একটা বিন্দু তুমি ডিফাইন করতে চাও, ধরো এই বিন্দুটাকে তুমি ডিফাইন করবা। সো তোমার কি লাগবে? একটা আর লাগবে, আর লাগবে, আর তোমার থেটা লাগবে। সো প্রথম চতুর্ভাগে তুমি অনায়াসে বলতে পারো থেটা ইকুয়াল ট্যান ইনভার্স y/x। এটা শুধু তুমি প্রথম চতুর্ভাগে বলতে পারবা, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে তোমার এই বিন্দুকে তুমি যদি ডিফাইন করতে চাও, তুমি কিভাবে করবা? তোমার একটা এরকম রেখা রাখবে, রেখাটা হয় নাই, একটা রেখা লাগবে আর কি, মূল বিন্দু থেকে ওই রেখাটা লাগবে। আচ্ছা, ধরে নাও এইটাই। ওকে, এখন এখান থেকে তুমি যে লম্বটা নাও, এটা হচ্ছে তোমার কোটি বা ওয়াই। আর এটা যদি তুমি একটা ভুজটা যদি চিন্তা করো, এখানে মাইনাস এক্স হবে না, কারণ দেখো এটা তো আলটিমেটলি তোমার এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাই না? সো এখানে তোমার কোটিটা নেগেটিভ হয়ে যাবে না, সরি ভুজটা তোমার নেগেটিভ হয়ে যাবে না। তো এখানে তুমি যদি থেটাটা নির্ণয় করো, তাহলে তুমি মানে আমাদের বলছিল যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ সেইটা লাগবে। এখানে আমি বলছিলাম তোমাদের যে পোলার স্থানাঙ্কে
তুমি যদি একটা বিন্দুকে ডিফাইন করতে চাও, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ সেটা লাগবে। এখন এইটা, এই যে কোণটা, এই কোণটা এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আছে? এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে আছে না? আমাদের লাগবে কোনটা বলো তো? আমাদের লাগবে কিন্তু এই যে এইটা, এই যে এই কোণটা, এইটা লাগবে। এটা কিন্তু থেটা না। থেটা কি? থেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে চিন্তা করবো আমরা সবসময়। তো তুমি এই যে কোণটা, এটাকে তুমি আলফা চিন্তা করো, আর এই টোটাল কোণটা কত বলো তো? টোটালটা হচ্ছে পাই। তো এখন পাই থেকে তুমি যদি আলফাটা বাদ দিয়ে দাও, আলফাটা তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে তুমি এই থেটাটা পাবা না। এটা ধরো থেটা, এই থেটাটা তুমি পাবা না? পাবা। এখন আলফা জিনিসটা কি? আলফা হইতেছে তোমার ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওকে, সো এইটাকে তুমি যদি পাই থেকে বিয়োগ করে দাও, তাহলে তুমি এই থেটাটা পাবা। তাহলে তুমি এখানে লিখতে পারো থেটা ইকুয়াল ট্যান ইনভার্স, সরি সরি সরি, আবার ভুল করলাম, এত ভুল করতেছি কেন আজকে? পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, এটা কোন, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, এবার থার্ড কোয়াড্রেন্টে আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? সেম আগের মতো, ধরো এই বিন্দুটাকে আমরা ডিফাইন করতে চাই, এইটা হইতেছে এই বিন্দু। এখন এটার সাথে তুমি একটা অক্ষের সাথে একটা লম্ব টানো। সো এইটা হইতেছে তোমার মাইনাস ওয়াই, কারণ এখানে কোটি নেগেটিভ, এখানে তোমার মাইনাস এক্স। আলটিমেটলি দূরত্বটা তোমার পজিটিভই হয়, তুমি এটাকে মডুলাস মাইনাস ওয়াই মাইনাস এক্স বলতে পারো। ওকে, কারণ দূরত্ব তোমার অলওয়েজ পজিটিভই হবে। ওকে, এখন তুমি যদি থেটা বের করতে চাও, তোমার থেটা কোনটা বলো তো? এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এক্স অক্ষের ধনাত্মক দিক এইটা, তার মানে এইটার সাথে তোমার কোনটা লাগবে? এখন সেটা ক্লকওয়াইজ যাক নাকি অ্যান্টি ক্লকওয়াইজ যাক তোমার দেখার দরকার নেই। তো তুমি এটাকেও থেটা বলতে পারো, বা এই যে জিনিসটা, এটাকেও তুমি থেটা বলতে পারো। দেখো, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট বলে, যে ছোট যেটা ওটাকে মুখ্য আর্গুমেন্ট বলে, আর এটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট। তো থেটা থেটা যদি তুমি বের করতে চাও, এটাকে তুমি জাস্ট লিখবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। আর যদি তুমি ক্লকওয়াইজ বের করতে চাও, তুমি এটা সমান লিখতে পারবা পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এরপর চতুর্থ চতুর্ভাগে চিন্তা করো তো, এই জিনিসটা একটু মুছে দেই। এখন চতুর্থ চতুর্ভাগে তুমি যদি নির্ণয় করতে চাও, ধরো এই বিন্দুটাকে তুমি ডিফাইন করবা। এখন এই যে দূরত্ব, এটাকে তুমি আর বলবা, এখান থেকে একটু লম্ব টেনে দাও, এখান থেকে যে থেটা, সেটা সমান তুমি লিখতে পারবা ফোর্থ কোয়াড্রেন্টে তোমার থেটা ইকুয়াল মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওকে, সো এই সূত্রগুলো তোমার একটু মনে রাখতে হবে, বুঝছো? খুব একটা কঠিন না। আর এখন নেক্সট একটা উদাহরণ দেখি। এখানে বলছে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত এত হলে পোলার স্থানাঙ্ক কত? দেখো, এটা অনেকভাবে করা যায়, খুবই সহজ। তুমি ম্যাথ না করেও বলতে পারবো অ্যান্সারটা। কীভাবে বলতে পারবো ওটা আমি পরে বলতেছি। এখন আগে দেখে নাও, নর্মাল যে নিয়ম সেটা, সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা জানি হচ্ছে পোলার স্থানাঙ্ক বের করতে হবে। আমরা জানি আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এটা ইকুয়াল ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা সব ক্ষেত্রে মানে আংশিক সত্য, সব ক্ষেত্রে সঠিক না, কারণ সে তোমার চতুর্ভাগ বিবেচনা করে এটা সূত্রটা বের করতে হবে। যাই হোক, এটা পরে, এই জিনিসটা আমি পরে দেখতেছি। দেখো, এখানে আর যদি তুমি বের করো, আর কীভাবে বের করবা? আর এর ভ্যালু কিন্তু সব জায়গাতে সেম, চতুর্ভাগ চিন্তা করতে হয় না। সো এখানে তোমার এক্স এর ভ্যালু হচ্ছে, মানে ভুজটা হচ্ছে -1, সো -1 অল স্কোয়ার করো, আর ওয়াই হচ্ছে তোমার √3 অল স্কোয়ার করো। তো তুমি এখানে √4 পাবা। সো আনসার তোমার যে আর, সেটা হচ্ছে তোমার 2। এখন 2 কোনটায় আছে দেখো, 2 শুধু একটাতে আছে, তার মানে অ্যান্সার 1। সো এখান থেকে তুমি যদি থেটাটা বের করো, থেটা কীভাবে বের করবে? থেটা ইকুয়াল ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কেন হবে বলো তো? জাস্ট এখানে চিন্তা করো, এখানে কি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সূত্রটা কি দেখছিলাম? পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, মডুলাস অফ ওয়াই বাই এক্স। সো পাই মাইনাস ট্যান ইনভার্স √3 বাই -1। সো আলটিমেটলি তোমার এখানে 180 মাইনাস 60 হবে। তুমি এখানে পাচ্ছ হচ্ছে 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি কোনটায় আছে দেখো, 120 ডিগ্রি শুধু এইটা আছে, তুমি যে কোনো একটা বের করে বলতে পারতেছ। এখন তুমি ম্যাথ না করে কীভাবে বলবো বলো তো? থার্ড যে প্রসেস,
দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্টের একটা বিন্দু। এখন প্রথম চতুর্ভাগের যে তোমার কোণের রেঞ্জ সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। দ্বিতীয় চতুর্ভাগের যে রেঞ্জ সেটা হচ্ছে 90 থেকে 180 ডিগ্রি। তৃতীয় চতুর্ভাগের যে রেঞ্জ সেটা হচ্ছে 180 থেকে 270 ডিগ্রি। আর চতুর্থ চতুর্ভাগের যে রেঞ্জ সেটা হচ্ছে 270 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এখন এখানে তুমি অপশনগুলো খেয়াল করো, এখানে একমাত্র 120 ডিগ্রি আছে, যেটা দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জের মধ্যে পড়ে, কোণের রেঞ্জের মধ্যে পড়ে। আর বিন্দু যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, আর একটা মাত্র অপশন আছে যেখানে তোমার বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জে পড়ে, তার মানে অপশন এ হচ্ছে রাইট। ওকে, আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে। দেখো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলতে কি বোঝায়। দেখ এই যে এইটা একটা বিন্দু, এর তো একটা স্থানাঙ্ক আছে x1 y1 ধরে নিলাম। এটা একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তো এই দুইটা বিন্দুর যে দূরত্ব, এই যে এইটা সমান কত? ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, তো দূরত্ব এ আর বি বিন্দুর দূরত্বটা হবে √/, এই ভুজদ্বয়ের অন্তর এটার স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর এইটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন তোমাকে যদি বলে যে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, সেটা কি? সেটা হচ্ছে মডুলাস অফ কোটি। আর ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে মডুলাস অফ ভুজ। এখন এরকম যদি হয় যে ধরো কোনো, এটা ধরো একটা অক্ষ, মানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এইখানে এমন দুইটা বিন্দু আছে, যে দুইটা বিন্দুর তোমার কোটি সমান। দেখো এক্ষেত্রে কিন্তু এই যে এই বরাবর তোমার কি এক্স এর ভ্যালু কি বাড়তেছে, এইখানে সরি ওয়াই এর ভ্যালু কি বাড়তেছে? ওয়াই এই পয়েন্টে যা, এই পয়েন্টেও তাই। ধরে নাও এটা ওয়াই অক্ষ, তো এই ওয়াই এই পয়েন্টে যা, এই পয়েন্টেও এর তোমার স্থানাঙ্কটা সেম, কিন্তু এক্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ক্রমে ক্রমে এক্সটা এইদিকে বাড়তেছে। তো এইখানে আমরা বলতে পারি এখানে কোটি দ্বয়ের অন্তর হচ্ছে 0, অর্থাৎ কোটি একই, এই বিন্দুর কোটি যা, এই বিন্দুর কোটি তা। এখন এইরকম কেস যদি হয় তখন তুমি কি করবা জানো? তখন যদি বলে এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, তো কোটিদ্বয় সমান হলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ আর বি হবে তোমার জাস্ট, তুমি ভুজদ্বয়কে বিয়োগ করে দিবা, মানে ভুজদ্বয়ের যে বিয়োগফল সেটার মডুলাস মানে কি? তোমার হচ্ছে এখানে কোনো নেগেটিভ ভ্যালু আসবে না, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। এরপর তোমার হচ্ছে যদি ভুজদ্বয় সমান হয় এমন দুইটা বিন্দু, ধরো এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে যদি এরকম একটা ঘটনা ঘটে, দেখো এই প্রত্যেক পয়েন্টে এক্স এর ভ্যালু সমান, কিন্তু এখানে কিন্তু ওয়াইটা ক্রমশ বাড়তেছে, তাহলে এখানে কোটিটা অসমান হলেও ভুজ দুইটা কিন্তু সমান, মানে দুইটা বিন্দুর ভুজ সমান। এরকম যদি হয়, ভুজদ্বয় যদি সমান হয়, তখন তুমি কোনো দুইটা বিন্দুর দূরত্ব সমান লিখতে পারো কোটিদ্বয়ের অন্তর। এরকম কেন হইলো বলো তো? দেখো এইখানে যদি এটা হচ্ছে এক্স, এখানে যদি তোমার ভুজ দুইটা সেম হইতো, তোমার এখানে 0 হয়ে যাইতো না? তারপর এই √/টা কিসের উপরে থাকতো? এই √/টা শুধু এইটার উপরে থাকতো, স্কোয়ার আর রুট কাটা যাইতো, এখান থেকে তুমি পাইতে y2 - y1। ওকে, সেমভাবে তুমি এইখানেও এটা করতে পারো যে তোমার y2 - y1 মানে কোটিদ্বয় সমান হবে, তখন এটা 0 হয়ে যাবে, তখন এই স্কোয়ার আর এই রুটটা কেটে শুধু x2 - x1টা থাকবে। তো এখন একটা উদাহরণ দেখে ফেলি। দেখো এখানে বলছে যে এক্স অক্ষ এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান, মানে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তা। এখন আমরা জানি কোনো এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব সমান হচ্ছে মডুলাস অফ কোটি। সো মডুলাস অফ কোটি সমান তুমি লিখতে পারো যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, ঠিক আছে? কারণ এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যায়, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যায় তা। তো তুমি এটা সমান লিখতে পারো √/4 মাইনাস মাইনাস প্লাস 5 অল স্কোয়ার প্লাস কে মাইনাস মাইনাস প্লাস 7, কে প্লাস 7 অল স্কোয়ার। এখন তুমি মডুলাসটা যদি তুলে দাও বা এটাকে যদি স্কোয়ার করো, তোমার এখানে কি থাকবে দেখো তো? 4 আর 5 9 থাকবে, 9 মানে হচ্ছে তোমার 9 এর উপর স্কোয়ার মানে 81। তারপরে এটাকে তুমি স্কোয়ার করে দাও, কে স্কোয়ার প্লাস 14 কে প্লাস তোমার এখানে থাকবে হচ্ছে 49। তো তুমি কে স্কোয়ার আর এই কে স্কোয়ার কেটে দাও, এখানে 14কে এটা এই পাশে আনো মাইনাস তোমার 14কে, এখানে তোমার থাকতেছে হচ্ছে 0,
আর 130। ওকে, তো এই কেটা তুমি এই পাশে রেখে 130 ডিভাইডেড বাই -14 করো। এখানে তোমার 7 থাকবে, উপরে মানে 2 দিয়ে কাটো আর কি, উপরে থাকবে 65। সো তোমার অ্যান্সারটা হবে -65 ডিভাইডেড বাই 7। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার ডি। ওকে, সো নেক্সট ম্যাথে আমাদের বলছে যে 5,6 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি 6 হলে ভুজ কত। খুব ইজি ম্যাথ। দেখো, এখানে একটা বিন্দু আছে যেটার স্থানাঙ্ক হচ্ছে 5,6। এখান থেকে 4 একক দূরে, ধরো এটা হচ্ছে 4 একক। এইখানে একটা বিন্দু আছে যেটার ভুজ হচ্ছে 6, কিন্তু কোটি আমরা জানি না, ধরলাম কোটিটা হচ্ছে তোমার তোমার ওয়াই। ওকে, এখন দেখো আমরা জানি যে কোনো বিন্দুর দুইটি বিন্দুর দূরত্ব সমান হচ্ছে, এটা হচ্ছে দূরত্ব, এটাকে তুমি লিখতে পারো তোমার এখানে আমি মনে হয় একটা জিনিস ভুল করছি, কোনো বিন্দুর কোটি 6 হয়েছে, বুঝছো, আমাদের ভুজটা বের করতে বলছে। এই বিন্দুর ভুজ বের করতে বলছে, তার মানে এটাকে আমরা এক্স ধরে নিই, আর তোমার কোটিটা হচ্ছে 6। দেখো এইটার কোটি আর এইটার কোটি সেম, তো আমরা কি বলছি যে কোটি যদি সেম হয় তুমি জাস্ট ভুজ দ্বয়ের যে বিয়োগফল এইটা সমান তুমি দূরত্বটা লিখতে পারো। সেখানে আমাদের দূরত্ব হচ্ছে মডুলাস অফ 4, আর সরি মডুলাস অফ 4 না, দূরত্বটার ওখানে হচ্ছে তোমার মডুলাস হবে। সো 4 এটা হচ্ছে তোমার দূরত্ব, এইটা সমান তুমি লিখতে পারো মডুলাস অফ ভুজ দ্বয়ের অন্তর, সো x-5 লিখতে পারো তুমি। এখন মডুলাসটা তুমি যদি তুলে দাও, তোমার এখানে থাকবে +-4 ইকুয়াল x-5। এখন তুমি যদি পজিটিভ নিয়ে চিন্তা করো, পজিটিভ নিয়ে এখানে চিন্তা করো, তাহলে তোমার কি থাকবে বলো তো, তোমার এখানে 4x মানে +4 থাকবে, এইটা -5, এটা ওই পাশে যে 9 হয়ে যাবে, x=9 পাবা। এরপর নেগেটিভ নিয়ে তুমি যেটা পাবা সেটা হচ্ছে, ধরো এটা তোমার নেগেটিভ নিছো, এই 5টা প্লাস হয়ে যাবে ওই পাশে গেলে, তো 5 - 4 ইকুয়াল x=, তুমি 1 পাবা। সো আমাদের অ্যান্সার x=9ও হইতে পারে, x=1ও হইতে পারে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর বিভক্তকরণ নিয়ে প্রশ্ন করব। বিভক্তি বলতে কি বোঝায়, ধরো একটা বিন্দু আছে, এটাকে বিভিন্নভাবে বিভক্ত করা, এটাকে বলা হয় বিভক্তিকরণ। ঠিক আছে, এখন প্রথম আমাদের যে কেস, এটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ। অন্তর্বিভক্তিকরণ জিনিসটা কি, ধরো এইখানে এটা একটা বিন্দু, এই বিন্দুতে কিছুটা দূরত্বে এইখানে আরেকটা বিন্দু আছে, এটা ধরো এ বিন্দু, এটা ধরো সরি এটাকে ধরো এ বিন্দু, এটাকে ধরো বি বিন্দু। এখন এমন একটা বিন্দু এর মধ্যে আছে সি ধরে নাও, এই সি বিন্দুটা কি করবে, এ আর বি কে m1:m2 অনুপাতে বিভক্ত করবে। ধরো এই অংশটুকু এটা হচ্ছে m1, এই অংশটুকু এটা হচ্ছে তোমার m2, অর্থাৎ এই m1:m2 অনুপাতে বিভক্ত করলো। এখন এই যে বিভক্ত করলো, তোমার এখানে স্থানাঙ্ক দেয়া থাকবে, x1 y1 দেয়া থাকবে, এখানে x2 y2 দেয়া থাকবে। তোমার বলবে এই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করো। তুমি এটার সূত্র এইভাবে লিখে নিতে পারো, যদিও সূত্র লাগে না, তুমি শর্টকাট দিয়ে করে ফেলতে পারো। শর্টকাটেরও কোনো সূত্র নাই, এমন একটা শর্টকাট এটা যেটার সূত্র কিচ্ছু লাগে না, জাস্ট বেসিক মানে এটার যে মূল সূত্র সেটা হচ্ছে তোমার এরকম, যে সি বিন্দুর যে ভুজ, তোমার সি বা অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ সমান হলো, তুমি কি করবা জানো, জাস্ট এই m1 + m2 নিচে একবার লিখবা, উপরে একবার লিখবা, তারপর m1 এর সাথে x2 গুণ দিবা, আর m2 এর সাথে x1 গুণ দিবা। এটা হচ্ছে ভুজ। আর সি এর কোটি, এটা সমান তুমি লিখবা হচ্ছে নিচে m1 + m2 করবা একবার, উপরে m1 + m2 করবা একবার, তাহলে m1 এর সাথে y2 গুণ করবা, m2 এর সাথে y1 গুণ করবা। সো এইটা হচ্ছে তোমার সি এর স্থানাঙ্ক, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। ওকে, এখন দেখবো আমরা হচ্ছে বহির্বিভক্তকরণ। বহির্বিভক্তকরণ জিনিসটা কি, ধরো এইটা হচ্ছে একটা বিন্দু, এখান থেকে নির্দিষ্ট দূরত্বে একটা বি বিন্দু আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন এমন একটা বিন্দু এই বাহিরে অবস্থান করবে, ধরো এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটা এই এবি রেখাকে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করবে। কীরকম করে, ধরো এইটা হচ্ছে m1, আর এই পুরাটা, এই পুরাটা, এই বিসি, এই পুরাটা হচ্ছে m2। ওকে, এই সি বিন্দুটা m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করছে। বহির্বিভক্ত মানে হচ্ছে এই বিন্দুটা এই রেখার বাহিরে থাকবে, বুঝছো। এখন বহির্বিভক্তের যে সি এর স্থানাঙ্ক বের করতে বলবে তোমাকে, সি এর ভুজ সমান তুমি লিখতে পারো, জাস্ট সেম আগের মতো কি করবা, জাস্ট আগে প্লাস করছিলা, এখানে মাইনাস করবা। তো এখানে m1 - m2,
M1 এর সাথে x2 গুণ দিবা আর M2 এর সাথে x1 গুণ দিবা। সি এর কোটি সমান তুমি কি লিখতে পারো, সেম জিনিস জাস্ট মাইনাস করে দাও, সেটা হচ্ছে M1 মাইনাস M2, আর এখানে উপরেও M1 মাইনাস M2, তোমার উপরে হচ্ছে M1 এর সাথে বসবে হচ্ছে y2 আর M2 এর সাথে বসবে হচ্ছে y1। এখানে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। ওকে, এখানে একটা জিনিস লক্ষণীয়, তুমি অনুপাতটা আবার ভুল করিও না। অনুপাতটা তুমি আবার এই কে এবি বসাও না, বা এইটাকে M1 ধরিও না, এটাকে M2 ধরিও না। যেটা কাছে থাকবে ওইটাকে M1 ধরবা, আর যেটা দূরে থাকবে ওইটাকে M2 ধরবা। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে এক্স অক্ষ দ্বারা বিভক্তকরণ। এক্স অক্ষ দ্বারা বিভক্তকরণ এইটা কি মিন করে? দেখো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাই না? এটা হচ্ছে এক্স অক্ষ। এখন এই যে এ বিন্দু আর এটা হচ্ছে তোমার, এটা ধরো বি বিন্দু, ঠিক আছে? এই যে দুইটা বিন্দু, এই দুইটাকে তুমি একটা রেখা হিসেবে নির্দেশ করো এখানে, এই যে এ বি রেখা, ঠিক আছে? এই যে রেখাটাকে, এটা তোমার এক্স অক্ষ একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করছে না? দেখো তো, এটা এক্স অক্ষ না? এটা ধরো M1 অনুপাত, এটা ধরো M2 অনুপাত। এই M1:M2 অনুপাতে বিভক্ত করছে না? তোমার প্রশ্নে বলবে যে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, কত অনুপাতে এই রেখাটিকে বিভক্ত করেছে। তুমি জাস্ট কি করবা জানো, যে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, বিভক্ত করে সেটা হচ্ছে M1:M2, M1/M2 ইকুয়াল, তুমি সিম্পলি এই যে উপরে থাকবে y2, নিচে হচ্ছে y1, অর্থাৎ কোটিদ্বয়ের যে অনুপাত সেটা দিবা। এখন এখানে আমি মডুলাস সাইন দিছি, এর মানে কি বলো তো? এখানে ভ্যালুটা পজিটিভ হইতে পারে, ভ্যালুটা নেগেটিভ হইতে পারে। যদি পজিটিভ হয়, পজিটিভ হলে তুমি বুঝে নিবা এখানে অন্তর্বিভক্ত হয়েছে, অন্তর্বিভক্ত হয়েছে। আর নেগেটিভ যদি বের হয়, ভ্যালুটা যদি নেগেটিভ হয়, তোমার বহির্বিভক্ত হয়েছে, বহির্বিভক্ত হয়েছে। ওকে, সিম্পল। এরপর আমাদের কেস 4, এটা হচ্ছে y অক্ষ দ্বারা বিভক্তকরণ। এইটার মানে কি? ধর এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাই না? এখন এই যে এটাকে যে একটা রেখা টানো তুমি, এই রেখাটাকে এই y অক্ষ, এটা y অক্ষ না? y অক্ষ একটা M1:M2 অনুপাতে বিভক্ত করছে না, তাই না? এই বি বিন্দুর তোমার এইটা ধরো, তোমার স্থানাঙ্কটা ধরো x2 y2, এই বিন্দুটা ধরো x1 y1। এখন y অক্ষ যে অনুপাতে বিভক্ত করবে, y অক্ষ যে অনুপাতে বিভক্ত করবে, বিভক্ত করে, তা হলো M2/M1 ইকুয়াল মডুলাস অফ x2/x1। ওকে, আর প্লাস মানে মডুলাস কেন দিচ্ছে এটা তুমি বুঝতে পারতেছো, ভ্যালুটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ঠিক আছে? এখন রেখা দ্বারা বিভক্তকরণ, এইটার মানে কি? ধরো এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে তোমার বি বিন্দু। এখন ধরো এইটা একটা রেখা, এই রেখাটা যেটা সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই রেখাটা এই এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই রেখাটা এ আর বিকে মানে এ বি, এই রেখাটাকে ধরো M1:M2 অনুপাতে বিভক্ত করলো। এখন এই অনুপাতটা কীরকম হবে, কত হবে বলো তো? এই M1:M2 হবে হলো, তুমি সিম্পল জাস্ট এই রেখাটাকে প্রথমে এই স্থানাঙ্ক দিয়ে সিদ্ধ করবা, তারপর এই রেখাটাকে নিচে এই অক্ষ দ্বারা সিদ্ধ, মানে এই স্থানাঙ্ক দ্বারা সিদ্ধ করবা। সিদ্ধ কিভাবে করে? সিদ্ধ করে যে এই এক্সের জায়গায় তুমি এই বিন্দুর ভুজটা বসাবা, ওয়াইয়ের জায়গায় এই বিন্দুর কোটি বসাবা। দেখো কীরকম, ax1 প্লাস বি y1 প্লাস সি। তারপর তুমি x2 দ্বারা তুমি মানে এই বি বিন্দুর স্থানাঙ্ক দ্বারা তুমি এই রেখাটাকে একবার সিদ্ধ করবা, ax2 প্লাস by2 প্লাস সি। ওকে, তো এইটা হচ্ছে রেখা দ্বারা, মানে কোনো রেখা যদি একটি এরকম রেখাকে বিভক্ত করে M1:M2 অনুপাতে, সেই অনুপাতটা হবে এইটা। ওকে, এখন আমরা ম্যাথ করি। দেখো এখানে বলছে যে এত ও এত বিন্দুদ্বয় সংযোগ রেখাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? দেখো এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে বলো তো? এক্স অক্ষ বিভক্ত করে M1:M2 ইকুয়াল মডুলাস অফ তোমার y2/y1। এখানে y2 হচ্ছে -2
আর y1 হচ্ছে তোমার 4। দেখো এখানে যে মডুলাস না না থাকতো তাহলে তোমার ভ্যালুটা মাইনাস আসতো না। তার মানে এখানে অনুপাতটা বহির্বিভক্ত করছে, মানে তোমার 1:1/2 হবে না এটা, তার মানে আলটিমেটলি তো 1:2 বোঝাচ্ছে। তো এই 1:2 অনুপাতে তোমার বহির্বিভক্ত করছে, কারণ এখানে তোমার ভ্যালুটা আসতো নেগেটিভ, এই কারণে এটা বহির্বিভক্ত হইতো। যেহেতু আমাদের অ্যান্সারটা জাস্ট চাইছে যে কি অনুপাত, সো অনুপাতটা হচ্ছে 1:2। যদি বলতো যে অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে, তুমি জাস্ট সিম্পলি বলে দিতে পারতা যে এখানে বহির্বিভক্ত করছে, কারণ এখানে জিনিসটা আসতো নেগেটিভ। এরপর 3, -1 এবং 5, 2 বিন্দুদ্বয় সংযোগকারী সরলরেখাকে 3:5 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। দেখো এটাকে তুমি দুইটা প্রসেসে করতে পারো। এটা প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সলভ 1, এটা একটা প্রসেস। এই প্রসেস হচ্ছে সিম্পল প্রসেস। সেটা হচ্ছে ধরি সি বিন্দু দ্বারা তোমার বহির্বিভক্ত করছে, সি বিন্দুর স্থানাঙ্ক তুমি জাস্ট কি করবা, m1 - m2 করবা, হ্যাঁ। তারপর m1 - m2 উপরে x2 দ্বারা গুণ করবা, x2 কোনটা 5, আর এখানে পরের সাথে x1 দ্বারা গুণ করবা 3। এখন y এর স্থানাঙ্ক মানে যে কোটি সেটা কি, কোটিটা হচ্ছে আবার m1 - m2 করবা, আবার m1 - m2 করবা, y2 দ্বারা গুণ করবা, y2 কত 2, আর y1 কত -1। এখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারো। এটা হচ্ছে তোমার 3 5 15, 15 মাইনাস হচ্ছে তোমার 12, এখানে কত থাকে 15 - 12 হচ্ছে তোমার 3, আর এখানে তোমার -1। তারপর এখানে 6 প্লাস তোমার 4, তাহলে 10, নিচে হইতেছে তোমার -1, তাহলে বিন্দুটা হইতেছে তোমার -3, -10, এটা হচ্ছে বিন্দু। এখন তোমার প্রসেস 2, এই প্রসেসটা আমার কাছে ভালো লাগে, মানে এটা বেশি ইজিয়ার। প্রথমে বুঝতে একটু কঠিন হইতে পারে, বাট মানে তোমার প্রশ্নে তুমি যখন সলভ করতে যাবে তোমার অ্যাডমিশন টাইমে, তখন কিন্তু এই প্রসেসটা বেশি তোমার কাজে দিবে সলভ 2, বিশেষ করে অন্তর্বিভক্ত করার সময়। এটা তো বহির্বিভক্ত করতে বহিস্থভাবে বিভক্ত করতে, তো এই জন্য একটু ঝামেলা লাগতে পারে, বাট এটা কিন্তু বেশি সোজা। এটা হচ্ছে এই বিন্দু, যেহেতু বহির্বিভক্ত করছে, এটা হচ্ছে সি বিন্দু। কত অনুপাতে বিভক্ত করছে বলো তো, 3:1 অনুপাতে। তো যেহেতু 3:1 অনুপাতে করছে, তার মানে আমাদের এই জিনিসটা আর একটু দূরে নিতে হবে। সরি 3:1 না, 3:4। এইটা হচ্ছে তোমার 3, আর এই পুরাটা হচ্ছে তোমার 4। দেখো এখানে টোটাল যে জিনিস মানে টোটাল অনুপাতটা কত বলো, 3 আর 4 7, তাই না? এই এ এটা হচ্ছে তোমার 3 - 1, আর বি হইতেছে তোমার 5,2। 3-এর জন্য মানে দাঁড়াও একটা জিনিস দেখো, এইটা হচ্ছে 3, এই পুরাটা হচ্ছে 4, তার মানে মাঝখানে 2 কত 1, তাই না? 1-এর জন্য বাড়ছে কত, দেখো এখানে 3 ছিল, এখানে হচ্ছে 5, 1-এর জন্য বাড়ছে 2, এখানে 1-এর জন্য বাড়ছে 2, বা তুমি এটা বলতে পারো 1-এর জন্য কমছে 2, তাই না? আর টোটালটা কত 4, তাই না? এই টোটাল জিনিসটা 4, আর এইটুকু হচ্ছে 1। 1-এর জন্য 5 থেকে 3 হইছে, মানে 2 কমছে। 1-এর জন্য 2 কমলে তোমার টোটাল 4-এর জন্য বি থেকে সি চিন্তা করো, এ পর্যন্ত 2 কমছে, সি পর্যন্ত কত কমবে? 1-এর জন্য যদি 2 কমে, সি পর্যন্ত হইতেছে 4, 4-এর জন্য কমবে 4 × 2 8। সো 5 থেকে যদি 8 কমাও, তুমি কত পাবো এখানে বুঝটা, 5 থেকে 8 কমাইলে তুমি -3 পাবা, তাই না? এবার কোটির কথা চিন্তা করো, দেখো এখানে 1, 1-এর জন্য কত কমছে, দেখো 2 থেকে -1 হয়েছে, তার মানে 3 কমছে। 2-এর জন্য মানে 1-এর জন্য, এক ঘরের জন্য যদি 3 কমে, একের জন্য এক ঘরের জন্য যদি 3 কমে, 4 ঘরের জন্য কত কমবে? 4 ঘরের জন্য কমবে হলো তোমার 3 × 4, 3 × 4 মানে 12 কমবে। এখন 5 থেকে তুমি যদি 12 বাদ দাও, কত পাবা? আমি মনে হয় একটু ভুল করছি। 5 থেকে যদি 12 বাদ দিলে, তোমার এখানে একটু ভুল করছি মনে হয়। ও সরি, 2 থেকে 12 বাদ দিবা, হ্যাঁ ঠিক আছে। 2 থেকে তুমি যদি 12 বাদ দাও, তোমার -10 থাকবে না? দেখো 1-এর জন্য কত কমছে, 2 থেকে -1 হয়েছে, মানে 3 কমছে 1-এর জন্য। টোটাল ঘর কত 4, 4-এর জন্য কত কমবে? 1-এর জন্য যদি 3 কমে, 4-এর জন্য কমবে হচ্ছে 3 × 4 = 12। 12 যদি তুমি 2 থেকে কমাও, অ্যান্সার কি হবে? -10। তুমি এখানে কি পাচ্ছ? -3, -10 পাচ্ছ।
এইটা আর এইটা একই জিনিস আসছে না? দেখো এই প্রসেসটা বেশি সহজ। আমি এটা তোমাকে এইভাবে করাইলাম, এইটা কি তুমি অ্যাডমিশনে এইভাবে করবা? তুমি জাস্ট মুখে মুখে ক্যালকুলেট করবা না, তুমি বলবা যে 3:4, ওকে, এইটুকু যদি 3 হয় এর পুরাটা যদি 4 হয় মাঝখানে থাকবে 1। তো একের জন্য কমছে হচ্ছে 5 থেকে 3 মানে 2, এক থেকে এক ঘরের জন্য 2 কমছে, তো 4 ঘরের জন্য তোমার 8 কমবে। আবার কোটির জন্য সেমভাবে চিন্তা করবা, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখো, এইটা আরো সুন্দরভাবে বুঝতে পারবা। অন্তর্বিভক্ত করি বলছে। এখন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, সংযোগ রেখাকে যে বিন্দু মানে অন্তর্বিভক্ত করি অনুপাত মানে বিন্দুর স্থানাঙ্ক চাইছে। দেখো তুমি এটা আর্ট করে নাও। এটা ধরো 1, -1, এটা হচ্ছে তোমার 8,6। এইটাকে 3:4 অনুপাতে বিভক্ত করছে। তো 3:4 যদি হয়, ধরো এইটুকু হচ্ছে তোমার 3 অনুপাত, আর এইটুকু হচ্ছে তোমার 4। এখন তোমার এখানে x, y ধরো সি এর তোমার স্থানাঙ্কটা বের করতে বলছে। এখন তুমি এখানে সিম্পলি চিন্তা করো, এই যে টোটাল অনুপাত এটা 7 না? 3 আর 4 7 না? 3+4 m1 + m2 = 7। 7-এর জন্য কত বাড়ছে? 1 থেকে 8 হইছে, তার মানে কত বাড়ছে? 7 বাড়ছে। 7-এর জন্য যদি 7 বাড়ে তাহলে 3-এর জন্য কত বাড়বে? 3-এর জন্য 3 বাড়বে। 7-এর জন্য 7 বাড়ছে, 3-এর জন্য 3 বাড়বে, 3-এর জন্য 3 বাড়বে। তার মানে তোমার x= তুমি পাবা 3। তারপর আবার চিন্তা করো, 7-এর জন্য তোমার -1 থেকে 6 হইছে, মানে কি 7 বাড়ছে না? 7-এর জন্য 7 বাড়ছে, তার মানে 3-এর জন্য আবার 3 বাড়বে। তো -1 + 3 কি পাবা? 2 পাবা না? 3,2 পাবা। এখানে কি আমি কোথাও ভুল করছি? হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করছি, সেটা হচ্ছে 1 + 3 হবে। দেখো এই এক্সেটটা আবার একটু দেখো। দেখো টোটাল হচ্ছে 7, 7-এর জন্য বাড়ছে 7, তাহলে 3-এর জন্য বাড়বে 3। 1 ছিল আগে, তো বাড়ছে 3। হ্যাঁ, 1 আর 3-এ কত হবে? 4 হবে না এটা? 4 হবে। ওয়াইয়ের জন্য, ওয়াইয়ের ক্ষেত্রে আবার চিন্তা করো, 7-এর জন্য -1 থেকে 6 হয়েছে, মানে 7 বাড়ছে। সো এই তাহলে 3-এর জন্য কত বাড়বে? 3 বাড়বে। তো -1-এর সাথে 3 যোগ করে দাও, তুমি পাবা 2। সো আমরা এই যে স্থানাঙ্ক এটা পাবো হচ্ছে 4,2। এখানে 4,2 কই আছে? এই যে ডি হচ্ছে অ্যান্সার। এটাকে তুমি চাইলে এইভাবে করতে পারতা, m1 + m2 ডিভাইডেড বাই m1 + m2। এত করার টাইম আছে বলো? x2 m1 x1 m2 এত করার টাইম আছে? এগুলো তুমি এত ক্যাচাল করতে পারবা? জাস্ট সিম্পলি চিন্তা করবা। এরপর ত্রিভুজ নিয়ে কথাবার্তা বলবো। ত্রিভুজ এইখানে প্রথমে কথা বলবো হচ্ছে ভরকেন্দ্র নিয়ে, এরপর অন্তকেন্দ্র নিয়ে কথা বলবো। আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র ভার্সিটিতে আসবে না, এটা তুমি 100% শিওর থাকো, কারণ ভার্সিটিতে এত টাইম থাকে না একটা এমসিকিউ সলভ করতে। পরিকেন্দ্র যদি আসেও তুমি এটা স্কিপ করবা, কারণ এটা সলভ করতে মিনিমাম 2-3 মিনিট লাগবে। আর একটা প্রশ্ন যদি 2-3 মিনিট খায়, তার মানে তোমার মিশন পরীক্ষা ওইখানেই শেষ, বুঝছো? চান্স মানে কখনোই কঠিন জিনিস না পাওয়ার উপরে ডিপেন্ড করবে না, চান্স পাওয়া নির্ভর করবে তোমার সহজ জিনিস পাওয়ার উপর। আর ভর কেন্দ্র জিনিসটা কি দেখো, ধরো এইটা একটা ত্রিভুজ, এটা ধরো এ বাহু, এ বিন্দু, এটা হচ্ছে বি শীর্ষ, এটা হচ্ছে সি শীর্ষ। এখন এই যে মধ্যমাগুলা, ত্রিভুজের যে মধ্যমা, এই মধ্যমাগুলার যে ছেদবিন্দু, এটাকে বলা হবে তোমার ভরকেন্দ্র বা জি। এই জি এর অনুপাত মানে জি এর স্থানাঙ্ক হইতেছে তোমার x1 + x2 + x3 ডিভাইডেড বাই 3, মানে এই কোটিগুলোর গড়। ধরো এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে তোমার x2 y2, এটা হচ্ছে তোমার x3 y3। এখানে তোমার জি এর যে ভুজ সেটা হচ্ছে এইটা, জি এর যে কোটি সেটা হচ্ছে এইটা, y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র জিনিসটা কি? অন্তকেন্দ্র হইতেছে, ধরো এইটা ত্রিভুজের 3 কোণায় 3টা কোণ আছে না? এই যে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এটাকে ধরো সি। এখন এই যে বিসি বাহুর দৈর্ঘ্য, এই বিসি বাহুর দৈর্ঘ্য এটাকে ধরো ছোট হাতের এ। এই এবি বাহুর দৈর্ঘ্য এটাকে ধরো ছোট হাতের সি। জাস্ট এই বড় হাতের সি এর উল্টা পাশে সি লিখবা ছোট হাতে, এই বড় হাতের এর উল্টা পাশে ছোট হাতের এ লিখবা, বড় হাতের বি এর উল্টা পাশে ছোট হাতের বি লিখবা। এখন এই যে কোণ, এই কোণগুলোকে যদি দুই দুই ভাগ মানে সমদ্বিখণ্ডিত করে একটা রেখা, ধরো এই রেখাটাই কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, এই কোণকে এই রেখা সমদ্বিখণ্ডিত করেছে, এই কোণকে এই রেখা সমদ্বিখণ্ডিত করেছে। তো এই যে সমদ্বিখণ্ডক তিনটা, এই তিনটার যে ছেদবিন্দু এইটাকে বলা হবে তোমার
অন্তকেন্দ্র বা আই। আর এই যে এ, এটার স্থানাঙ্ক ধরো x1 y1, এটাকে ধরো x2 y2, এটাকে ধরো হচ্ছে x3 y3। এখন অন্তকেন্দ্র এটা সমান হইতেছে তোমার অন্তকেন্দ্রের যে ভুজ সেটা হইতেছে জাস্ট এই বাহু তিনটা যোগ করে দিবা নিচে, আবার উপরেও এই বাহু তিনটা যোগ করে দিবা। এই এর সাথে তুমি x1 গুণ করবা, বি এর সাথে x2 গুণ করবা, সি এর সাথে x3 গুণ করবা। তারপর তুমি আবার নিচে a প্লাস বি প্লাস সি করবা, উপরে a প্লাস বি প্লাস সি করবা, এর সাথে y1 গুণ করবা, তোমার বি এর সাথে হচ্ছে y2 গুণ করবা, সি এর সাথে তুমি y3 গুণ করবা। এটা হচ্ছে তোমার অন্তকেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা। এরপর আমরা পড়বো হচ্ছে ক্ষেত্রফল নিয়ে। ক্ষেত্রফল জিনিসটা কি? ক্ষেত্রফল নিয়ে তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো, আশা করি এটা নিয়ে আইডিয়া দেওয়া লাগবে না। ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, কোনো একটা কিছুর এরিয়া। আপাতত আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কথা বলবো, যেহেতু আমরা ত্রিভুজের খুঁটিনাটি করতেছি। তো দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল অনেকভাবে নির্ণয় করা যায়। যেমন প্রথম যে প্রসেস সেটা হচ্ছে ছোটোবেলা থেকে দেখে আসতেছ, ধরো ত্রিভুজ, একটা ত্রিভুজ, যেটার একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটার যে স্থানাঙ্ক সেটা হচ্ছে x1 y1, এটার যে স্থানাঙ্ক এটা ধরো x2 y2, এটাকে ধরো x3 y3। ঠিক আছে? এখন এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা সমান তুমি লিখতে পারবা হইলো, একটু দাঁড়াও নিচে লিখি, একটু কালিটা চেঞ্জ করে নিই। এটা সমান তুমি লিখতে পারবা প্রসেস নাম্বার 1, ত্রিভুজ এ বি সি, এটার অর্থ হচ্ছে এর ক্ষেত্রফল বোঝাচ্ছে হাফ ইন্টু মডুলাস অফ x1 y1, x2 y2, x3 y3, আবার x1 y1। ওকে, এভাবে একটা জিনিস সাজাবা। তারপর কি করবা? কোনাকুনি গুণ করে দেবা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে কি পাচ্ছ? x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। এখান থেকে মাইনাস করবা, মাইনাস কি, এই কোনাকুনি গুণ করবা, x2y1 প্লাস x3y2 প্লাস x1y3। ওকে, সো এটা হচ্ছে একটা প্রসেস। 2 নম্বর প্রসেস, এটাকে ধরে না, এটা একটু ভালোই সহজ আছে। ধরো এ, এটা হচ্ছে x1 y1, বিন্দু না চিন্তা করি, জাস্ট স্থানাঙ্ক চিন্তা করো। এটা হচ্ছে x2 y2, এটা একটা স্থানাঙ্ক, এটা একটা স্থানাঙ্ক, মানে এটা তিনটা শীর্ষ। এখন এই তিনটা শীর্ষের ক্ষেত্রফল কি হবে? তুমি কি করবা জানো? ভুজ মাইনাস ভুজ করবা, এটা হচ্ছে 1 নম্বরে করবা। কোটি মাইনাস কোটি করবা, এটা করবা 2 নম্বরে। তারপর আবার ভুজ মাইনাস ভুজ করবা, আবার কোটি মাইনাস কোটি করবা, এটা করবা 3 নম্বরে। তারপর আবার ভুজ মাইনাস ভুজ করবা, এটা করবা 4 নম্বরে। জিনিসটা বুঝছো? ভুজ ভুজ কোটি কোটি, আবার কোটি কোটি, ভুজ ভুজ। ওকে, জিনিসটা কীভাবে সাজাবা তুমি দেখো, এটা তো জাস্ট মনে রাখার একটা ট্রিক। এইটাকে তুমি এভাবে লিখতে পারো, ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু মডুলাস অফ ভুজ মাইনাস ভুজ করবা, প্রথমে মাইনাস দিবা, ঠিক আছে? ভুজ ভুজ কোটি 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 ভুজ ভুজ। সো প্রথমে x1 মাইনাস x2 করবা, x1 মাইনাস x2 ইন্টু 2 নম্বরে করবা y2 মাইনাস y3, তারপর মাইনাস দিবা একটা, তারপর y1 মাইনাস y2 মানে কোটি কোটি, আবার ভুজ ভুজ x2 মাইনাস x3। জিনিসটা সোজা, তুমি একটু বাসায় প্র্যাকটিস করিও। সো এইটা একটা প্রসেস গেল। এবার আমরা সবচেয়ে সুন্দর মেথডটা দেখব, এটাকে বলা হয় শূন্যকরণ পদ্ধতি। এই জিনিসটা কি, ধরো এটা আমি উদাহরণ দিয়ে বোঝাবো। ধরো একটা শীর্ষ, এটা হইতেছে তোমার 2,3, একটা হইতেছে তোমার 5,6, আর একটা হইতেছে তোমার 4,8। এই তিনটা শীর্ষ, ত্রিভুজের তিনটা শীর্ষ। শূন্যকরণ পদ্ধতি হইল তুমি যে কোনো একটা বিন্দুকে শূন্য করবা। এখন এইটাকে ধরো, এইটাকে আমরা শূন্য করব, এইটাকে শূন্য করতে ভুজের সাথে যা বিয়োগ দিতে হবে, এই দুইটা বিন্দুতেও ভুজের সাথে আমরা তাই বিয়োগ দিব।
এখানে কোটিকে শূন্য করতে কোটির সাথে যা বিয়োগ দিতে হবে এইখানেও তাই বিয়োগ দিব। এবং এখানে যদি আমরা বিয়োগ করে মানে এটাকে শূন্য বানাইতে চাই তাহলে আমাদের 2 - 2 করতে হবে না, তারপর 3 - 3 করতে হবে না। তো আমরা এই বিন্দুর সাথেও একই কাহিনী করব, 5 - 2 করব, এখানে যেহেতু -2 করছি। তারপর এখানে 6 - 3 করব, যেহেতু এখানে কোটির সাথে 3 বিয়োগ করছি, সো 6 - 3। তারপর আবার এখানেও সেম কাজ করব, 4 - 2, 8 - 3। তাহলে এখানে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 0 0। তারপর এখানে পাবা হচ্ছে তোমার 3,3, এখানে পাবা তুমি হচ্ছে 2,5। এরপর তুমি জাস্ট সিম্পলি ত্রিভুজ এবিসি এটা সমান তুমি লিখবা হাফ ইন্টু এই ভুজের সাথে এই কোটি গুণ করে দিবা, 3 5 15 মাইনাস কোটির সাথে এই ভুজ গুণ করে দিবা। সরি, তুমি এখানে পাবা হচ্ছে 11/2 বর্গ একক। ওকে, নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে 3টা বিন্দু সমরেখা হওয়ার শর্ত। 3টা বিন্দু সমরেখা হওয়ার 2টা শর্ত আছে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, আবার এইটা একটা বিন্দু। এইটা তো একটা সরলরেখা, পুরোটা এই এ বি সি, এই পুরোটা একটা সরলরেখা, তাই না? দেখো, সমরেখা হওয়ার শর্ত হচ্ছে এই এম অফ এ বি যা হবে, এম অফ বিসি যা হবে এবং এসি তাই হবে। জিনিসটা হচ্ছে এম অফ এ বি ইকুয়াল এম অফ বিসি ইকুয়াল টু এম অফ এসি। এই জিনিসটার মানে কি? এম হচ্ছে কি? এম হচ্ছে ঢাল, বুঝছো? এ বি এর ঢাল যা, বিসি এর ঢাল তা, এবং এসি পুরাটার ঢাল তা। ঢাল নির্ণয় আমরা পরে যা শিখবো, ঢাল কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, আমরা এটা অনেক ডিটেলসে শিখবো। এরপর আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এই 3টা বিন্দু, এটাকে যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, এটার ক্ষেত্রফল হবে 0। ওকে, এইটা হচ্ছে 2টা শর্ত। যে কোনো একটা দিয়ে ম্যাথ করলেই হয়, তোমার কাছে যেটা ইজি লাগে। আমি 2টা দিয়ে করাবো এখন। দেখো, এখানে 3টা শীর্ষ দেয়া আছে, এখানে বলছে 3টে একই সরলরেখায় অবস্থিত হলে। একই সরলরেখায় অবস্থিত হওয়ার মানে কি? 3টা হচ্ছে সমরেখা, একই রেখায় অবস্থিত। সো প্রথম যে মেথড, মেথড ওয়ান, এটা হচ্ছে আমরা ঢাল দিয়ে করব। এটার মানে হচ্ছে এম অফ তোমার দাঁড়াও, এখানে ধরে নাও এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু। এটাকে ধরো এ, যেটা হচ্ছে XY, এটাকে ধরো বি, এটা হচ্ছে 2,3, আর এটা হচ্ছে সি, যেটা হচ্ছে 5,1। এখন এ বি এর ঢাল এম অফ এ বি, এটা সমান কি? কোটি দ্বয়ের অন্তর 3 - y ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর 2 - x। এটা সমান আমরা কি লিখতে পারি? এম অফ মানে ঢাল, বিসি এর ঢাল, এম অফ বিসি, অর্থাৎ কোটি দ্বয়ের অন্তর তোমার 1 - 3 আছে, সো এটাকে তুমি 3 - 1 লেখো, কোটি দ্বয়ের অন্তর করলেই হয়। তারপর হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর 2 - 5। দেখো, তুমি এইখানে যদি এইটা থেকে এটা বিয়োগ দাও, তোমার এইটা থেকে এটা বিয়োগ দিতে হবে। যদি এইটা থেকে এটা বিয়োগ দিতা, তোমার এটা থেকে এটা বিয়োগ দিতে পারতা। তো যেহেতু আমরা 3 - 1 করছি, তো আমরা এখানে 2 - 5 করব, 2 - 5। সো এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 3 - y, এখানে 2 - x ইকুয়াল, তুমি লিখতে পারো 2, এখানে হচ্ছে -3। আর তুমি গুণ করে দাও, মাইনাস, তোমার এখানে 9 প্লাস 3y, তারপর এখানে 2 ইকুয়াল 4, তারপর -2x। এখন তুমি এই 2xটা ওই পাশে নিয়ে যাও, 2x প্লাস 3y, এখন এই 9টা ওই পাশে প্লাস করে দাও, তোমার হচ্ছে 13। তো দেখো তো এটা কোনটার সাথে মিলে? এটার সাথে মিলছে, বি। আমাদের অ্যান্সার হচ্ছে বি। এই 13টাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে। এটা তো তোমার মেথড ওয়ান। এরপর আমরা করবো হচ্ছে মেথড টু। মেথড টু জিনিসটা কি? মেথড মেথড বানান কি সাথে একটা ই হবে কিনা জানি না। মেথড নাম্বার 2, দেখো এটা হচ্ছে ত্রিভুজ এবিসি ইকুয়াল হবে 0। এখন আমরা চাইলে এটাকে কিন্তু শূন্যকরণ পদ্ধতিতে খুব সুন্দরভাবে করতে পারি। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। আমরা চাই এই বিন্দুটাকে আমরা 0 বানাবো। এটাকে যদি 0 বানাই, এখান থেকে 2 বাদ দিতে হবে, এখান থেকে 3 বাদ দিতে হবে। তো তাহলে এখানে যদি 0 বানাই, এই বাকি দুইটা থেকেও 2 আর 3 বিয়োগ করতে হবে। ভুজের সাথে 2 বিয়োগ করতে হবে, কোটির সাথে 3 বিয়োগ করতে হবে। তো করো, এটাকে তুমি x - 2 কমা y মাইনাস তোমার হচ্ছে 3, তারপর এখানে 2 - 2, 3 - 3, এখানেও সেম কাহিনী করো, 5 - 2, 1 - 3। ওকে, এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে x - 2, y - 3। এটা একটা বিন্দু পাবা, এখানে 0,0 পাবা, এখানে হচ্ছে তুমি 3, -2 পাবা, তাই না? এখন সিম্পলি তুমি কি করবা? হাফ ইন্টু এই ভুজের সাথে এই কোটি গুণ দিবা, অর্থাৎ -2x + 4 হবে। তারপর এই কোটির সাথে এই ভুজ গুণ করবা, মাইনাস
তোমার 3y মাইনাস 339 এইটা পাবা ইকুয়াল 0। সো এই জিনিসটাকে তুমি ওই পাশে গুণ করে দাও। সো মাইনাস 2x প্লাস 4 মাইনাস 3y তুমি এখানে পাচ্ছ হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 9 ইকুয়াল 0। সো এটাকে তুমি আবার মানে পুরাটাকে নেগেটিভ দ্বারা গুণ করো, তুমি পাবা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 13 ইকুয়াল 0। দেখো এই ক্ষেত্রে অ্যান্সার যা আসছে এই ক্ষেত্রেও তাই আসছে, অ্যান্সার হচ্ছে বি। তোমার যেটা সুবিধা তুমি ওইটা দিয়ে করো। আমি পার্সোনালি দুইটাই প্রেফার করি, দুইটাই ভালো। এখন বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়, এই জিনিসটা কি? প্রতিবিম্ব জিনিসটা কি বলো তো? প্রতিবিম্ব মানে হচ্ছে তোমার প্রতিচ্ছবি। কীরকম? তুমি ধরো এখানে তুমি দাঁড়ায় আছো, এটা একটা মিরর। মিরর এখন তুমি মিরর সামনে দাঁড়াইলে তুমি এখানে একটা প্রতিচ্ছবি দেখতে পাবা না? পাবা তো, তোমারই প্রতিচ্ছবি দেখতে পাবা। এখন তুমি থেকে তোমার এই আয়নার যে দূরত্ব, তোমার আয়না থেকে প্রতিবিম্ব একই দূরত্বই হবে, বুঝছো? এই দুই দূরত্ব সমান হবে। প্রতিবিম্ব জিনিসটা বুঝছো তো? জাস্ট উল্টা, মানে তোমার যে প্রতিচ্ছবি আয়নার ভিতরে সেইটা। এখন তোমাকে বলছে বিন্দু সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করো। বিন্দু সাপেক্ষে বলতে কি বোঝাইছে? এখানে বিন্দুটাকে আয়না হিসেবে ইউজ করতে হবে। যেমন ধরো এইটা একটা বিন্দু এ, এটা হচ্ছে ধরো x1, y1। এখানে তোমার নির্দিষ্ট দূরত্বে তোমার মিররটা থাকবে বা বিন্দুটা থাকবে, এটাকে ধরো সি বিন্দু। এই সি বিন্দুটাকে মিরর হিসেবে চিন্তা করে তোমার এর যে প্রতিচ্ছবি সেটা বের করতে হবে। ধরো এটা হচ্ছে বি, ঠিক আছে? এই এসি এর যে দূরত্ব আর বিসি এর যে দূরত্ব সেটা সমান হবে, অর্থাৎ এসি ইকুয়াল বিসি তুমি লিখতে পারবা। এখন এক্ষেত্রে তুমি খুব সহজে স্থানাঙ্কটা বের করতে পারবা, কারণ এই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক দেয়া থাকবে। দেখো যেহেতু এই দূরত্ব দুইটা সমান, তার মানে এটা হচ্ছে এ বি এর মধ্যবর্তী, মানে মধ্য যে মধ্যবিন্দু, তাই না? এ বি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার এই মিররটা, মিরর বা সি। তো মধ্যবিন্দু যদি হয় তাহলে তুমি সি এর স্থানাঙ্ক সমান কি লিখতে পারবো বলো তো? তুমি x1 এটাকে ধরো x2, এটাকে ধরো y2। তো তুমি এটাকে লিখতে পারো x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর এখানে কোটিটা লিখতে পারো y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, কারণ এটা হচ্ছে মধ্যবিন্দু। ওকে, সি এর স্থানাঙ্ক এইটা। এই যে একটা ম্যাথ দেখো, এখানে বলছে এই বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে তোমার মিরর, এটা হচ্ছে মিরর, এই বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। প্রতিবিম্বের স্থানাঙ্ক আমরা ধরলাম হচ্ছে বি ইকুয়াল এক্স, এক্স কমা ওয়াই। এখন যেহেতু এটা মধ্যবিন্দু, তো তুমি ওয়ান, আমরা প্রথমে ভুজটা চিন্তা করব। ওয়ান ইকুয়াল, যেহেতু মধ্যবিন্দু তো তুমি এটাকে যোগ করে গড় করতে পারো, এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই টু। সো এই টুটা ওই পাশে দিয়ে দাও, এক্স প্লাস থ্রি হবে। সো এক্স ইকুয়াল তুমি লিখতে পারবা হচ্ছে মাইনাস ওয়ান। তার মানে যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের যে ভুজ সেটা হচ্ছে এইটা। আবার এখানে তোমার কোটিটা হচ্ছে ওয়ান, সো কোটি সমান তুমি লিখতে পারবা হচ্ছে ফোর প্লাস, ধরে নাও এটা হচ্ছে ওয়াই, ওয়াই ধরে নিছো, ডিভাইডেড বাই টু। এখানে তোমার টু ইকুয়াল ফোর প্লাস ওয়াই পাবা। সো ওয়াই ইকুয়াল তুমি পাবা হচ্ছে মাইনাস টু। সো আমাদের অ্যান্সারটা কী হবে? মাইনাস ওয়ান কমা মাইনাস টু। অ্যান্সার হচ্ছে বি। এরপর অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয়, এইটা কি মিন করে? দেখো এই জিনিসটা নাই, মনে করেন কোনো বিন্দু নাই, এটা একটা মনে কর, এটা একটা মানে স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? এটা হচ্ছে তোমার এক্স অক্ষ। এখন প্রথম যে জিনিসটা সেটা লিখে নাও যে এক্স অক্ষের সাপেক্ষে। দেখো এক্স অক্ষের সাপেক্ষে যদি হয়, ধরে নাও যে এইটা একটা বিন্দু, এটা আরেকটা বিন্দু। এই যে এক্স অক্ষ এটা হচ্ছে তোমার মিরর। এই যে এ, এইটা, এই বিন্দুটা প্রতিবিম্ব নির্ণয় করতে হবে, এর প্রতিবিম্ব হচ্ছে এইটা। এখন দেখো এইখানে কোন জিনিসটা ফিক্সড? এখানে তোমার যে মানে তোমার ভুজ সেটা ফিক্সড না। এখানে কি ভুজ কি আর বাড়তেছে? বাড়তেছে না তো। এইখানে এই বিন্দুটা যদি হয় 2,3, তুমি সিম্পলি কী করবা জানো? এই যে তোমার যে স্থানাঙ্কটা আছে এখানে জাস্ট তুমি কোটিটা নেগেটিভ করে দিবা, ভুজটা কিন্তু সেম থাকবে, বুঝছো? এক্স অক্ষের সাপেক্ষে যখন তুমি ই করবা তখন তুমি কোটিটা জাস্ট নেগেটিভ করে দিবা। এবার যদি বলে ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে আমি জাস্ট সবগুলো তোমাকে উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো, মনে থাকবে ভালো। ওয়াই অক্ষের সাপেক্ষে যদি তোমাকে বের করতে বলে তুমি কি করবা? তুমি এগুলো চাইলে নোট করে নিতে পারো, আমি যে কথাগুলো বলতেছি এগুলো নোট করে নিবা যে এক্স অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব নির্ণয় করতে বলে তাহলে এই স্থানাঙ্কের শুধু কোটিটা নেগেটিভ করে দিব। ওকে, এখন ওয়াই অক্ষের সাপেক্ষে জিনিসটা কি মিন করে? ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু।
ধরো এইটার স্থানাঙ্ক হচ্ছে 2,3। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার কোটির কি কোনো চেঞ্জ হয়েছে? কোটি কিন্তু ফিক্সড, এখানে কোটি জিনিসটা ফিক্সড না, এখানে জাস্ট এক্স অক্ষের তোমার আগাপিছা হচ্ছে, তাই না? এক্স অক্ষের আগাপিছা হচ্ছে, কিন্তু এখানে প্রত্যেক বিন্দুতে কোটিটা কিন্তু ফিক্সড। তো তুমি এটা যদি হয় তোমার 2,3, তুমি জাস্ট সিম্পলি ভোজটাকে তুমি নেগেটিভ করে দেবা। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে যখন তোমার বলবে যে একটি ওয়াই অক্ষের সাপেক্ষে একটি বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো, তুমি ওই বিন্দুর ভোজটাকে নেগেটিভ করে দিবা। এরপর তোমাকে বললো যে মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে যদি প্রতিবিম্ব নির্ণয় করতে বলে, মূল বিন্দু জিনিসটা কি? মূল বিন্দু হচ্ছে এইটা, ঠিক আছে? এখন এই মূল বিন্দুর সাপেক্ষে ধরো এইটা হচ্ছে তোমার একটা বিন্দু এ, এই মূল বিন্দুর সাপেক্ষে তোমার এখানে একটা প্রতিবিম্ব নির্ণয় করতে বলছে। ধরো এইটা হচ্ছে প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব তুমি কীভাবে নির্ণয় করবা? সিম্পলি তুমি চিহ্নগুলো নেগেটিভ করে দেবা, মানে চিহ্নগুলো উল্টা করে দেবা। ধরো এটা যদি 2,3 হয়, এইটা হবে তোমার -2,-3। ওকে, এইটা হচ্ছে তোমার এর প্রতিবিম্ব এটা। তাহলে মূলবিন্দুর সাপেক্ষে যদি তোমার প্রতিবিম্ব নির্ণয় করতে বলে, তুমি জাস্ট স্থানাঙ্কটার ভুজ এবং কোটির চিহ্ন নেগেটিভ করে দিবা, বা নেগেটিভ থাকলে পজিটিভ করে দিবা। এবার হচ্ছে y = x রেখার সাপেক্ষে এই জিনিসটা আবার কি? y = x রেখাটা কি? y = x রেখা হচ্ছে এই যে এইটা, যেখানে ঢাল হচ্ছে তোমার 45 ডিগ্রি থাকবে, এটা হচ্ছে তোমার y = x রেখা। এখানে যদি তোমাকে বলে যে দুটি বিন্দুর একটি বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো, ধরো এটা হচ্ছে তোমার 2,3 আছে, এটা যদি 2,3 হয়, এর যে প্রতিবিম্ব সেটা হবে 3,2। জাস্ট ভুজ কোটির জায়গা অদল বদল করে দিবা, বুঝছো? জিনিসটা কিন্তু সোজা। তো এইগুলো তুমি নোট করে নাও, আমি যা যা বলছি মুখে মুখে সেগুলো তুমি নোট করে নিবা। এরপর তৃতীয় বা চতুর্থ শীর্ষ নির্ণয়, এই জিনিসটা আবার কি? দেখো, তৃতীয় বা চতুর্থ শীর্ষ নির্ণয় বলতে বোঝাইছে যে ধরো এটা একটা রম্বস, এই রম্বসের এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে না। তোমাকে বলবে এই তিনটা বিন্দু দেওয়া আছে স্থানাঙ্ক, তোমাকে বলবে এটা ইকুয়াল হোয়াট, এই স্থানাঙ্কটা কত। এইটা তুমি বিভিন্ন শর্ত খাটিয়ে অ্যাপ্লাই করতে পারো। প্রথম যে শর্ত, সেটা হচ্ছে রম্বস ও সামান্তরিক, রম্বস ও আয়তের সবগুলো বাহু সমান, তাই না? সবগুলো বাহু সমান এবং কর্ণদ্বয়ও সমান, তাই না? কর্ণদ্বয় সমান। এরপর দ্বিতীয় একটা শর্ত, সেটা হচ্ছে সামান্তরিক ও তোমার একটা জিনিস আমি ভুল করছি, এখানে রম্বস ও বর্গ হবে, রম্বস ও বর্গের। আর সামান্তরিক ও আয়তের, সামান্তরিক ও আয়তের বিপরীত বাহুগুলো সমান ও কর্ণদ্বয় মধ্যবিন্দুতে ছেদ করে, এই দুইটা শর্ত দিয়ে তুমি সব ম্যাথ মিলাইতে পারবা। যদি এগুলো লাগে না, শর্টকাট আছে, মধ্যবিন্দুতে ছেদ করে। শর্টকাট কি? দেখো, এখানে একটা ম্যাথ আছে, এখানে বলছে পি কিউ এস, তিনটা শীর্ষ দেওয়া আছে, এখন PQRS, এখানে আর এর স্থানাঙ্কটা বের করো। একটা রম্বসের কি সবগুলো বাহু সমান, তাই না? এটা যদি হয়, ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। এখন পি এর স্থানাঙ্ক হচ্ছে 2,5, কিউ হইতেছে তোমার 5,9, আর হচ্ছে, হ্যাঁ, আর তো বের করতে হবে, ধরো এক্স, আর এটা হচ্ছে ওয়াই, এস হইতেছে তোমার 6,9 দেওয়া আছে। এখান থেকে তুমি কীভাবে বের করবা? দেখো, এই বাহু আর এই বাহু তো সমান, তাই না? আবার এই বাহু আর এই বাহু সমান, তুমি চাইলে এভাবে বের করতে পারো, 2 থেকে 6 বাড়ছে, তার মানে 4 বাড়ছে, তাই না? তো এখানে 5 থেকেও 4 বাড়বে, তো 5 আর 4 কত হবে? 5 আর 4 9 হবে তোমার এক্স। তারপর এখানে 5 থেকে 4 বারে 9 হয়েছে, তার মানে এখানেও 4 বাড়বে, 9 আর 4 হবে 13, 9 যোগ 4 = 13, এটা হবে তোমার ওয়াই। তাহলে তোমার স্থানাঙ্কটা কত হলো? 9,13। ওকে, তো 9,13 দেয়া নাই, তবে এটা 13,
100% শিওর, কারণ জিনিসটা দেখো, আমি শিওর নাও হইতে পারি, তোমরা একটু চেক করে দেখিও যদি ভুল হয়। 100% শিওর দেওয়া যাবে না, পরে অভিষেক না কি আছে হালকুস্টাইন ওইখানের মতো অপমানিত হওয়া লাগবে। যাই হোক, মানুষ মাত্রই ভুল, ম্যানেজ মডেল। দেখো এখানে 2 থেকে 5 হয়েছে, মানে 3 বাড়ছে। সো এইখানেও 3 বাড়বে এই ক্ষেত্রে, তাহলে 6 যোগ 3, তাহলে এখানে তোমার 9 হবে। আর এখানে 5 থেকে 9 হয়েছে, মানে 4 বাড়ছে, এখানে 9 আর 4-এ 13 হবে। আমার মনে হয় না ভুল হয়েছে, ঠিক আছে? সো এইভাবে তুমি বের করতে পারো, বা তুমি চাইলে বাহুল্যের দৈর্ঘ্য থেকে বের করতে পারো, হয়তো পেঁচাইকে। দেখো এইভাবে সহজ সহজ নিয়ম। দেখো এখন আমরা পড়বো হচ্ছে সমবাহু ত্রিভুজের যদি দুইটা শীর্ষ দেওয়া থাকে, তাহলে 3 নাম্বার শীর্ষ এটা কীভাবে বের করে। দেখো এইটা যদি একটা ত্রিভুজ চিন্তা করো, যদি ধরো সমবাহু ত্রিভুজ, মানে এখানে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, ওকে, এটাকে ধরো এ শীর্ষ, এটাকে ধরো বি শীর্ষ, এটাকে ধরো সি শীর্ষ। এখন এইটা ধরো তোমার দেয়া আছে x1 y1, এটাকে তোমার দেয়া আছে x2 y2, এটাকে ধরো তোমার দেয়া আছে x3 y3। দাঁড়াও 1 মিনিট, আমি আমার রেকর্ডিং চেক আছে কিনা দেখি। হ্যাঁ ঠিক আছে, মাঝে মধ্যে আমি রেকর্ডিং অন করতে ভুলে যাই। আচ্ছা, এখন ধরো এই জিনিসটা তোমার দেয়া নাই, x3 y3 বের করতে হবে। এটাকে ধরো x1, মানে জাস্ট xy চিন্তা করো, 3 চিন্তা করার দরকার নেই। আহা, ধরো এইটা হচ্ছে অজানা শীর্ষ, এইটা আমাদের বের করতে হবে। এটা বের করার শর্টকাট হচ্ছে তুমি তুমি লিখতে পারো x1 প্লাস x2 প্লাস প্লাস, এখানে তুমি প্লাস মাইনাস চিন্তা করবা, প্লাস মাইনাস √3। আচ্ছা দাঁড়াও, এটা এইভাবে না বুঝায়া তোমাকে এইভাবে লিখে দিই, তাহলে তোমার মনে রাখতে সহজ হবে। ধরো তুমি এক্স বের করতে চাচ্ছ, তুমি কি করবা, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 করে দিবা। তারপর y ইকুয়াল তুমি y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 করে দিবা। এরপর তুমি কি করবা, এখানে প্লাস মাইনাস নিবা, এখানে যদি প্লাস মাইনাস নাও তুমি এখানে মাইনাস প্লাস নিবা, আর এখানে যদি মাইনাস প্লাস নাও তুমি এখানে প্লাস মাইনাস নিবা। মানে যদি ধরো এখানে প্লাস নিছো, এখানে মাইনাস নিবা, এখানে মাইনাস নিলে এখানে প্লাস নিবা। তারপর এখানে কি করবা, তুমি √3 y1 মাইনাস y2 করে দেবা। তারপর এখানে তুমি √3 x1 মাইনাস x2 করে দেবা। জিনিসটা এতটাও কঠিন না, ওকে? একটা উদাহরণ দেখে ফেলে চলো। দেখো এখানে তোমার একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষ দেওয়া আছে, তৃতীয় শীর্ষ নির্ণয় করো। তো তৃতীয় শীর্ষর যে ভুজ সেটার সমান আমরা ধরে নিলাম এটা। সো এটার x1 প্লাস x2 করো, x1 প্লাস x2 হইতেছে তোমার 0 প্লাস 0, তারপর হচ্ছে প্লাস মাইনাস √3 y1 মাইনাস y2, সেখানে -4, তারপর -4, ঠিক আছে? তারপর ডিভাইডেড বাই 2। তারপর আমাদের কি বলে কোটি, সেটা হইতেছে y1 প্লাস y2। y1 হইতেছে তোমার -4 প্লাস y2 হইতেছে তোমার শুধু 4, এখানে তোমার মাইনাস প্লাস √3 তোমার ভুজদ্বয়ের যে বিয়োগফল সেটা ইকুয়াল ডিভাইডেড বাই 2। দেখো এখানে তোমার কি কি থাকে, এখানে প্লাস মাইনাস, এখানে -8 হবে। তো তুমি এখানে -8 লিখলেও তোমার প্লাস মাইনাস দিয়ে ওটা কাটাই যাচ্ছে। 8 √3 ডিভাইডেড বাই 2, আলটিমেটলি এই 2 দিয়ে তুমি আটকে গেলে 4 পাবা। সেখানে তুমি বুঝটা পাইতেছো +-4√3। এখানে অপশনে 4√3 একটাই আছে, তার মানে এইটাই অ্যান্সার। তাও এটা বের করো। দেখো -4 + 4 মানে 0, তারপর আবার মাইনাস প্লাস, এখানে 0 দিয়ে তুমি √3 গুণ করলে 0ই পাবা। সো এখানে তোমার আনসার 0 আসতেছে, তোমাদের অ্যান্সার হচ্ছে এ। ওকে, তো এখন আমরা পড়ব হচ্ছে ত্রিভুজের বাহুদ্বয়ের যদি মধ্যবিন্দুগুলো দেয়া থাকে, তাহলে শীর্ষগুলো কীভাবে বের করব। এর মানে হচ্ছে তোমার এইরকম একটা ত্রিভুজ চিন্তা করো, এটা ধরো এ বাহু, এটা ধরো বি বাহু, এটা ধরো সি বাহু। এখন এ সি এর মধ্যবিন্দু দেয়া আছে, বি সি এর মধ্যবিন্দু দেয়া আছে, আর এ বি এর মধ্যবিন্দু দেয়া আছে। এখন এইটাকে তুমি কিন্তু চাইলে একটা ত্রিভুজ চিন্তা করতে পারো, ওকে? এখন এই যে বিন্দুটা, এটাকে ধরো x1 y1, এটাকে ধরো x2 y2, এটাকে ধরো x3 y3। দেখো এখান থেকে এই তিনটা বিন্দু দিয়ে তোমাকে যদি বলে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল
তখন তুমি কি করবা জানো? তুমি এই টোটাল যে ক্ষেত্র মানে এই যে এইটুকু অংশ, এই যে অংশটুকু, এইটার ক্ষেত্রফল বের করবা, এইটার ক্ষেত্রফল বের করবা, সেটার সাথে তুমি 4 গুণ দিবা। ত্রিভুজ, এটা ধরো ডি বিন্দু, এটা ধরো ই বিন্দু, এটা ধরো এফ বিন্দু। সো ত্রিভুজ ডিই এফ, এটার যে ক্ষেত্রফল এটার সাথে 4 গুণ দিবা, তুমি টোটালটা পাওয়া যাবা। ওকে, এখন এখান থেকে দেখো তোমাকে যদি বলে শীর্ষগুলো বের করো, ধরো মধ্যবিন্দুগুলো দেয়া আছে, এখন তোমাকে বললো শীর্ষগুলো বের করো, এই এ বি সি এগুলো বের করো। তুমি এ কিভাবে বের করবা? এ বের করবা হচ্ছে এর ভুজ হচ্ছে কাছের, এর কাছে যে বিন্দু দ্বয় আছে, এর কাছে যে দুইটা বিন্দু দেয়া আছে সেটার ভুজ দুইটা যোগ করে দিবা, x1 প্লাস x2। এটা থেকে দূরের যে ভুজ x2, সরি x3 আছে কাছে, দেখো x1 আর x3 কাছে আছে না, এখন তুমি এই দুইটা থেকে x2টা বিয়োগ করে দিবা, মাইনাস x2। ওকে, সো এটা গেল হচ্ছে a এর ভুজ। এরপর এটা হচ্ছে কমা, এরপর কোটি কীভাবে বের করবা? কাছের যে দুইটা কোটি এটা তুমি যোগ করে দিবা y1 প্লাস y3, আর এখান থেকে মাইনাস করবা হচ্ছে দূরেরটা। সো সেমভাবে তুমি বি এরটা বের করবা, তুমি সি এরটা বের করবা। ওকে, নেক্সট টপিকটা হচ্ছে সঞ্চার পথ। সঞ্চার পথ জিনিসটা কি? সঞ্চার পথ হচ্ছে কোনো বিন্দু চলার পথ। ধরো একটা বিন্দু আছে, এটা বিভিন্নভাবে চলতেছে, মানে এই রাস্তা বরাবর এই বিন্দুটা চলতেছে, এটা হচ্ছে এর সঞ্চার পথ। ধরো এই সরলরেখা বরাবর এই বিন্দুটা চলাচল করতেছে, এইটা হচ্ছে এর সঞ্চার পথ। ধরো এই যে জিনিসটা, এইটা বরাবর এটা চলাচল করতেছে, এটা হচ্ছে এর সঞ্চার পথ। তার মানে বিন্দু যে পথে চলাচল করে সেটাকে বলা হয় সঞ্চার পথ। সঞ্চার পথের ম্যাথ যখন তুমি করবা, জাস্ট স্টেপ ওয়ানে তুমি ধরে নিবা যে ধরি সঞ্চার পথের উপর একটি বিন্দু, সঞ্চার পথের ওপর একটি বিন্দু পি এক্স কমা ওয়াই। ওকে, ধরে নিবা যে সঞ্চার পথের উপর একটা বিন্দু আছে যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, যার ভুজ এক্স কোটি ওয়াই। এখন এরপর তুমি এই বিন্দুর উপর মানে প্রশ্নে প্রদত্ত যে শর্তগুলো আছে সঞ্চার পথের, ওগুলো অ্যাপ্লাই করবা। প্রশ্নের প্রদত্ত শর্তগুলো অ্যাপ্লাই, শর্তগুলো পি বিন্দুর উপর অ্যাপ্লাই করবা। দেখো, ধরো এই যে একটা বিন্দু দেওয়া আছে তোমার, এই বিন্দু এবং y ইকুয়াল টু 1 সরলরেখা হতে সমান দূরত্বের বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সো তুমি ধরে নিবা, এটা মনে করো একটা রিটেন প্রশ্ন, তুমি ধরে নিবা যে ধরি সঞ্চার পথের উপর একটি বিন্দু, সঞ্চার পথের উপর অবস্থিত একটি বিন্দু পি এক্স কমা ওয়াই। ওকে, পি বিন্দু সঞ্চার পথের উপর একটি মানে অবস্থিত। এখন এই পি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যা, পি বিন্দু থেকে এই রেখার দূরত্ব, মানে পি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যা, পি বিন্দু থেকে এই রেখার উপর এই রেখার দূরত্ব তা। কীরকম? ধরো এইটা একটা তুমি অক্ষ ব্যবস্থা চিন্তা করো, এখানে 0,-1 বিন্দু কোনটা বলো তো? 0,-1 ধরে নাও, এটা হচ্ছে 0,-1 বিন্দু। এখন y ইকুয়াল টু 1 কোনটা, মানে ধরো এইটা হচ্ছে 0.1, মানে 0,1, মানে এই বিন্দুর হচ্ছে ভুজ 0, কোটি হচ্ছে 1, এক্স অক্ষের উপর সরি ওয়াই অক্ষের উপর সকল বিন্দুর ভুজ 0, বুঝছো? এখন এই যে রেখাটা হবে এই এক্স অক্ষের সমান্তরাল, এইটা হইতেছে তোমার y ইকুয়াল টু 1 রেখা। এখন তোমাকে বলছে যে সমান দূরত্বের বিন্দু সঞ্চার পথ, বিন্দু আমরা ধরে নিচ্ছি পি এক্স কমা ওয়াই। সো এখানে পি বিন্দুটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে পি বিন্দু। এখন পি, এইখান থেকে এই পি বিন্দুর দূরত্ব যা, এই রেখা থেকে পি বিন্দুর দূরত্ব তা। ধরে নাও এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে তোমার এম বিন্দু। ওকে, তার মানে এস পি ইকুয়াল টু পি এম, তাই না? এখন আমি তোমাদেরকে এখনো একটা টপিক শিখাই নাই যে বিন্দু হতে রেখার যে লম্ব দূরত্ব সেটা কি, সেটা কীভাবে বের করে এখনো শিখাই নাই। জাস্ট তুমি দেখো
এসপিটা আমরা কীভাবে বের করবো? এসপি হচ্ছে এই দুই বিন্দু, মানে এই যে এক্স কমা ওয়াই, এই বিন্দু আর এই বিন্দু দূরত্ব বের করবো। কীভাবে বের করবো? এক্স মাইনাস জিরো অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান অল স্কোয়ার। আর বিন্দু হতে রেখার দূরত্বের সূত্র হচ্ছে তোমার এরকম, যে ধরো এটা হচ্ছে দূরত্ব, সূত্রটা হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের সহগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ বি স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে একটা সূত্র। আর এই যে সরলরেখা, এইটা হইতেছে মূলত সেই রেখা যেখান থেকে তোমার দূরত্বটা বের করতে হবে। সো এখানে আমাদের সরলরেখা কোনটা? ওয়াই ইকুয়াল টু ওয়ান। সো ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটাকে তুমি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখতে পারো। সো ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সো এটাকে তুমি মডুলাস দিয়ে দাও, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। আর এখানে তুমি এক্সের সহগ আর ওয়াই এর সহগ স্কোয়ার করে যোগ করে দেবো। এক্সের সহগ কত? জিরো। ওয়াই এর সহগ কত? ওয়ান। সো ওয়ান স্কোয়ার। তো এখান থেকে তুমি যেটা পাবা, স্কোয়ার করে দাও উভয় পাশে, তুমি এখান থেকে পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান। তারপর এইটাকে স্কোয়ার করে দিলে তোমার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান। আর এই রুট স্কোয়ার তুমি এটাকে স্কোয়ার করে দিলে তুমি ওয়ানই পাবা। ওকে, সো এখান থেকে তুমি ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটো, মাইনাস টু ওয়াই আর মাইনাস টু ওয়াইটা কাটো। তারপর একটা জিনিস আমি ভুল করছি, সেটা হচ্ছে এখানে কিন্তু মাইনাস ওয়ান, এই বিন্দুটা কিন্তু জিরো কমা মাইনাস ওয়ান, তাই না? সো এখানে যদি মাইনাস ওয়ান হয় তাহলে এখানে প্লাস ওয়ান হয়ে যাবে। সো এটা থাকবে হচ্ছে প্লাস টু ওয়াই, তার মানে কাটাকাটি যাবে না। ওকে, তার মানে কাটাকাটি যাবে না। সো এক্স স্কোয়ার, এই টু ওয়াইটা ওই পাশে চলে যাবে, ফোর ওয়াই হবে, আর এই ওয়ান আর এই ওয়ান কাটা যাবে, সো ইকুয়াল টু জিরো। সো এটাই হচ্ছে তোমার সঞ্চারপথের সমীকরণ। সঞ্চারপথের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো। দেখো, প্রথমে একটা আমরা বিন্দু ধরে নিছি, তারপর এই বিন্দুর উপর আমরা এই শর্তটা অ্যাপ্লাই করছি। এই শর্ত অ্যাপ্লাই করার পর আমরা যে সমীকরণটা পাইছি এটা হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। তো চলো নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের ঢাল। ঢাল জিনিসটা কি? ঢাল হচ্ছে সোজা বাংলায় কথা ধরে নাও যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটি রেখার যে কোণ উৎপন্ন করে, যে ট্যানজেন্ট কোণ উৎপন্ন করে, সেইটা হচ্ছে তোমার ঢাল। ধরো এই যে এটা একটা রেখা, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা উৎপন্ন করছে, থেটা কোণ উৎপন্ন করছে। এই থেটার ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থেটা, এটা হচ্ছে তোমার ঢাল। সো ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি, এম ইকুয়াল ট্যান থেটা। সো এটা হচ্ছে ঢাল, কোনো রেখার ঢাল। তাছাড়া তুমি আরেকভাবে ঢালকে প্রকাশ করতে পারো, সেটা হচ্ছে ধরো তোমার ধরো একটা সরলরেখার দুইটা বিন্দু দেয়া আছে, এটা একটা সরলরেখা, এটার বিন্দু দেয়া আছে তোমার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এখানে তোমার একটা বিন্দু দেয়া আছে এক্স টু কমা ওয়াই টু। সো এই যে রেখাটার ঢাল, এটা ধরো ওয়ান, এটা হচ্ছে তোমার টু। এটার ঢাল সমান তুমি লিখতে পারবো কোটিদ্বয়ের বিয়োগফল মাইনাস ভুজদ্বয়ের বিয়োগফল। তাছাড়া আরেকভাবে তুমি ঢালকে প্রকাশ করতে পারো, ধরো এটা কিছু সরলরেখা, তার সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। সো এই রেখার যে ঢাল সেটা ধরলাম 3 নাম্বার, এটা ধরো 1, এটা ধরো 2, এটা হচ্ছে তোমার 3। সো 3 নাম্বার যে এই রেখার ঢালটা হচ্ছে তোমার, তুমি এটাকে লিখতে পারো মাইনাস এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ, এক্স স্কোয়ার বলে ফেলছি, আমি সো সরি, এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ওকে, এটা তুমি বলতে পারবা। তার মানে কি, মাইনাস এক্সের সহগ কি এখানে বলো তো? এ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হচ্ছে বি। সো এই 3 উপায়ে তুমি একটা ঢাল প্রকাশ করতে পারো। এখন ঢালের একটা ম্যাথ দেখি। এখানে 3-1 এবং 4-2 বিন্দুতে সংযোগ সরলরেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? তো এই খুবই ইজি, আমরা জানি এম ইকুয়াল ট্যান থেটা। সো আবার এম ইকুয়াল আমরা জানি হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর এক্স টু ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানটাকে তুমি কী লিখতে পারো? এখানে ওয়াই টু হচ্ছে মাইনাস টু, আর এখানে প্লাস ওয়ান হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস ওয়ান। এক্স টু কত? ফোর, ফোর মাইনাস কত? থ্রি। তাহলে তুমি এখানে কী পাচ্ছ? মাইনাস টু প্লাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান পাচ্ছ, আর এখানে ওয়ান পাচ্ছ। তো এখানে শুধু মাইনাস ওয়ান পাবা। সো ট্যান থেটা ইকুয়াল মাইনাস ওয়ান। সো ট্যান থেটা মাইনাস ওয়ান কখন হয়? যখন থেটা ইকুয়াল তোমার মাইনাস 45 ডিগ্রি হয়। সো যখন এটা হচ্ছে তোমার আনসার, কিন্তু এখানে কি 45 আছে? নাই। যখন তুমি দেখবা যে কোনো কিছু থেটা নেগেটিভ আসছে কিন্তু অপশনে সেটা নাই, তুমি জাস্ট
যেটা ইকুয়াল 180 মাইনাস 45 করে দেবা। এখান থেকে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 5, আর 8 2 হাতে 1। সো আমি মনে হয় ভুল করছি, হ্যাঁ ভুল করছি, বিয়োগে ভুল করছি। 5 হাতে 1, 8-এর মধ্যে 5 বাদ দিলে তোমার 3 থাকবে, 135 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সটে চলে যাই। সরলরেখার সমীকরণ। দেখো সরলরেখার প্রথম যে সমীকরণ আমরা দেখব সেটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। জিনিসটা কি? এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই অক্ষের সমীকরণ কি? ওয়াই অক্ষের সমীকরণ এটা সমান তুমি লিখে নাও এক্স ইকুয়াল টু 0। আর এক্স অক্ষের সমান্তরাল একটি রেখার সমীকরণ। এই জিনিসটা কি মিন করে? এই জিনিসটা মিন করে, ধরো এটা একটা অক্ষরেখা, না অক্ষ, ঠিক আছে? এখন এক্স অক্ষের সমান্তরাল বলতে বুঝেছি এইটা। এখন এই যে ওয়াই এর এই জায়গাটা একটা বিন্দু আছে, তাই না? এটাকে তুমি 0, যদি বি ধরে নাও, তাহলে তুমি এই রেখাটাকে বলতে পারবা ওয়াই ইকুয়াল টু বি। ওকে, সো এক্স অক্ষের একটি সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি। এখন এইখানে যে একটা নির্ণয় করতা, এই যে বিন্দু, এখানে যে কোটি যা হইতো তুমি ওয়াই ইকুয়াল টু সেটা লিখতে পারতা। ওকে, এখন ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এটা কি? তো ধরে নাও এটা একটা অক্ষ ব্যবস্থা। ওয়াই অক্ষের সমান্তরাল বলতে এইটা মিন করে। এইটার সমীকরণ হইতেছে, ধরো এই যে বিন্দু, এই বিন্দুটা ধরো হচ্ছে a,0। সো এই রেখাটাকে তুমি বলতে পারবো হচ্ছে এক্স ইকুয়াল টু এ। ওকে, সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ। এরপর ধরো এই জিনিসটা একটু মিশিয়ে দিই। ধরো যে এটা একটা অক্ষ ব্যবস্থা, এরকম একটা রেখা আছে, এই রেখাটা ঢাল হচ্ছে এম। ওয়াই অক্ষ থেকে এই যে এইটুকু অংশ ছেদ করছে, এটা হইতেছে তোমার সি। এটা যে দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার সি। তাহলে এই যে রেখা এটা সমীকরণ হবে তোমার হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওকে, তাহলে তুমি বলতে পারো যে এম ঢাল বিশিষ্ট ও ওয়াই অক্ষ হতে সি কর্তনকারী রেখার সমীকরণ y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এবার তুমি চিন্তা করো যে এইটা একটা অক্ষ, যেরকম একটা সরলরেখা আছে যেটা হচ্ছে মূলবিন্দু বল। এই রেখার সমীকরণ হইতেছে y ইকুয়াল টু এম এক্স। কারণ এখানে y অক্ষ থেকে একটু অংশ ছেদ করছে, কর্তন করছে, কাটছে, করে নাই, তার মানে এর রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এম এক্স। সো মূলবিন্দুগামী রেখার সমীকরণ y ইকুয়াল টু এম এক্স। ওকে, এরপর ধরো একটা সরলরেখা আছে যেটা দুইটা বিন্দু দিয়ে যায়। এটা ধরো x1, এটা ধরো y1, এটা ধরো x2, এটা ধরো y2। ওকে, সো এরকম দুইটা বিন্দু দেওয়া আছে। এই অবস্থায় তোমার সরলরেখাটার সমীকরণ হইতেছে x1 y1 ও x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ পাওয়া হচ্ছে y মাইনাস y1 মাইনাস y2 ইকুয়াল টু এক্স মাইনাস x1 মাইনাস x2। এটা হচ্ছে এই সমীকরণ, এই রেখার সমীকরণ। এরপর ধরে নাও যে এরকম একটা
একটা রেখা দেওয়া আছে যেটা হচ্ছে এই বিন্দুগামী x1, y1 বিন্দুগামী। এই বিন্দুর ঢালটা হচ্ছে তোমার m ইকুয়াল, ঢালটা হচ্ছে তোমার ধরো m, ঢাল তোমার দেওয়া থাকবে। তো এই রেখা সমীকরণটা হচ্ছে m ঢাল বিশিষ্ট ও x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ তোমার y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। সো এখানে 8টা সমীকরণ গেল। এরপর আরও কিছু সমীকরণ দেখব। ধরো এটা একটা অক্ষ ব্যবস্থা, এইটা একটা রেখা। এই রেখা এই মূল বিন্দু হতে এর উপর একটা লম্ব টেনে দাও, যেটা তোমার এখানে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। আর এখানে থেটা ডিগ্রি অ্যাঙ্গেল, ধরো এটা আলফা, আলফা থেটা না দিই কারণ থেটা এটা ভেজাল করবে। এখানে ধরো এখানে আলফা কোণ উৎপন্ন করেছে। এই যে বাহুটা এটার দৈর্ঘ্য ধরো পি, তাহলে এই যে তোমার সরলরেখাটা এটার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। ওকে, সো এইটা গেল একটা সমীকরণ। এই রেখার সমীকরণ হচ্ছে এইটা। তারপর ধরো এইটা একটা অক্ষ ব্যবস্থা, এখানে একটা রেখা আছে যেটা এক্স অক্ষকে a, 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। সো এই জিনিসটা মানে হচ্ছে এই এক্স অক্ষ বরাবর এই অংশ গেছে, তার মানে এই যে দৈর্ঘ্য এটাকে তুমি a বলতে পারো, এই যে দৈর্ঘ্য এটাকে তুমি b বলতে পারো। তো দেখো এটা একটা অতিভুজ, তাই না? দাঁড়াও, আচ্ছা এটাকে বুঝো যে এরকম যদি কখন হয় তাহলে এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এই যে ত্রিভুজটা ক্রিয়েট হয়েছে এখানে, ধরো এটা 0, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, 0 না এটা হচ্ছে ও। তো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে সমান, তুমি লিখতে পারবো হাফ ইন্টু এ বি। না 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 না, আই এম সো সরি, হাফ ইন্টু এ বি, এ বি। ওকে, মডুলাস দিলাম কারণ মাঝে মধ্যে কোটি বা ভুজ তোমার নেগেটিভ হইতে পারে। এটা মানে কি? এটা মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কি? ভূমি হচ্ছে এ বাহু, উচ্চতা কি? বি বাহু। ওকে, এখন এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু এটাকে তুমি বলতে পারো a/2, b/2। এই যে বাহুটা এটার দৈর্ঘ্য কত? বিসি বাহুর দৈর্ঘ্য, সরি এবি বাহুর দৈর্ঘ্য। এইটা হচ্ছে তোমার √a² প্লাস বি স্কোয়ার, কারণ এই জিনিসটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ এর অতিভুজ সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, তো এই গেল একটা তোমার সরলরেখা, এই গেল একটা সরলরেখা। এইখানে কি হয়েছে? এখানে একটা মূল বিন্দু হইতে একটা তোমার সরলরেখা উৎপন্ন হয়েছে যেটা এখানে লম্ব উৎপন্ন করছে, আর এখানে তোমার উৎপন্ন করছে হচ্ছে আলফা কোণ। এখন এই যে বাহু এটার দৈর্ঘ্য যদি পি হয় তাহলে তুমি এটা সমীকরণ লিখতে পারবা এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আর এটাকে তুমি লিখতে পারবা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। সো এবার আমরা পড়বো হচ্ছে 3টি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। এটা কি মিন করে? দেখো এটা একটা রেখা ধরো, এইটা একটা রেখা ধরো, আর এইটা একটা রেখা ধরো। ধরো এই রেখাটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এই রেখাটা ধরো হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। আর এই রেখা এটাকে ধরো তুমি a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। সো এই যে রেখা তিনটা এটা তো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, তাই না? তার মানে এরা সমবিন্দু। যদি সমবিন্দু হয় এর শর্তটা কি? তুমি কীভাবে বুঝবে যে এরা সমবিন্দু? তুমি জাস্ট এদের নির্ণায়ক তৈরি করবা একটা। কীভাবে করবা? এই যে এক্সের সহগ এটাকে এক সিরিয়ালে লিখবা, a1 a2 a3, তারপর b1 b2 b3, তারপর c1 c2 c3। এই যে নির্ণায়কটা এটা এটা সমান হবে 0, বুঝছো? এটা হচ্ছে শর্ত। এখন একটা ম্যাথ দেখো, এখানে বলছে তিনটা রেখা সমবিন্দু হলে এ এবং বি এর সম্পর্ক নির্ণয় করো। ঠিক আছে, তুমি সমবিন্দু যখনই দেখছো তুমি একটা নির্ণায়ক সাজাবা। এখানে কীরকম করে সাজাবা? a1 মানে 3, b1 মানে 5, c1 একটুটা ওই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, -2। ওকে, এরপর তুমি এবার এটা সহগ 2, তারপর 3, এটা হচ্ছে 0।
তারপর তোমার এখানে তোমার এ বি আর 1, এটা সমান কী হবে 0 হবে। এখন নির্ণয় কীভাবে বের করতে হয়, এটা ধরে নিব পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাই না? সো 3, যেহেতু 3 নিয়ে নির্ণয় করতেছি তার মানে এই সিরিয়াল কাটা এই সিরিয়াল কাটা, এখানে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, সো 3 মাইনাস 0 হবে, কারণ 0 সাথে বি গুণ করলে 0 থাকবে। তারপর মাইনাস 5 ইন্টু এটা যদি ধরি তার মানে এটা কাটা, সো 2 একে 2 মাইনাস 0, 2 মাইনাস 0 তো এটা গেল ইকুয়াল। তারপর এবার -2 নিয়ে সরি ইকুয়াল দিলাম কেন, -2 এটা কাটা 2b মাইনাস 3a, 2b মাইনাস 3a ইকুয়াল টু 0। সো 3 3 9 -10 মাইনাস 2b প্লাস 3a ইকুয়াল টু 0। সো এখান থেকে তুমি যেটা পাচ্ছ 3a মাইনাস 2b 10 মাইনাস 9 ইকুয়াল টু 1, 3a মাইনাস 2b ইকুয়াল টু 1, 3a 6, আই এম সো সরি, এখানে আমি একটা জিনিস গুণ করি নাই, সেটা হইতেছে 2 এর সাথে তো এটা গুণ দেওয়া লাগতো, তা তো করি নাই। তো 4b প্লাস 6a, ওকে এবার ঠিক আছে, 6a মাইনাস 4b আর 10 ইকুয়াল টু 1, ওকে তার মানে 6a মাইনাস 4b ইকুয়াল টু 1 ইজ সি অ্যান্সার। দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল কখন হবে দুটো সরলরেখা, ধরো এটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c ইকুয়াল টু 0, এটা হবে তোমার a2x প্লাস b2y প্লাস c ইকুয়াল টু 0, ধরানো এটা। এক্ষেত্রে তোমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে তোমার এই প্রথম সরলরেখার x এর সহগ আর দ্বিতীয় সরলরেখার x এর সহগের যে অনুপাত সেটা সমান হচ্ছে প্রথম সরলরেখার y এর অনুপাত ডিভাইডেড বাই দ্বিতীয় সরলরেখার y এর অনুপাত। তার মানে a1/a2 ইকুয়াল b1/b2 তুমি লিখতে পারো। এটা যদি কোনো সরলরেখা ম্যাচ করে তার মানে সেই সরলরেখা দুইটা সমান্তরাল। এখন তোমার যদি ম্যাথে বলে যে এটা একটা রেখা দেওয়া থাকবে, ধরো 3x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখা। এখন এটা সরলরেখার সমীকরণ, সরি ভাই, এখন তোমাকে বললো এমন একটা সরলরেখা নির্ণয় করো যেটা এই রেখার সমান্তরাল এবং x, y বিন্দুগামী, সরি x1, y1 বিন্দুগামী। তখন তুমি কী করবে জানো, এই যে এইটুকু অংশ এটা তুমি ফিক্সড রাখবা, 3x প্লাস 2y প্লাস ধ্রুবকটা জাস্ট চেঞ্জ করবা ইকুয়াল টু 0। এটা কি, এইটা হইতেছে তোমার এই যে 3x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল 0 এর সমান্তরাল রেখা। এরপর কি করবা, যেহেতু তুমি এই যে এই সরলরেখাটা এটার সমীকরণ নির্ণয় করতে যাচ্ছ, তো এখন তোমাকে বলছে যে এইটা এই বিন্দুগামী, তুমি x1 y1 দ্বারা এটাকে সিদ্ধ করে দিবা। সো 3 ইন্টু x1 করবা প্লাস 4 ইন্টু 2 ইন্টু y1 করবা, এখান থেকে তুমি কে এর ভ্যালুটা বের করে আনবা, কে সমান যেটা পাবা সেটা তুমি প্রথম এই অংশে বসাবা। সো এইটাই হইতেছে তোমার সমান্তরাল রেখার সমীকরণ। সো একটা ম্যাথ দেখলে বুঝে যাবা কে এর মান কত হলে 5x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল 0 এবং 2x প্লাস ky প্লাস 9 ইকুয়াল 0, রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে x এর অনুপাত y এর অনুপাত, x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত হচ্ছে তোমার সমান হবে। এখানে x এর সহগ হচ্ছে 5, এখানে x এর সহগ হচ্ছে তোমার 2, তারপর এখানে y এর সহগ হচ্ছে 4, এখানে y এর সহগ হচ্ছে k। সো এখান থেকে তুমি কে যেটা পাবা সেটা হচ্ছে 8/5, সো এটা হচ্ছে অ্যান্সার। ওকে, সো এই যে জিনিসটা দেখালাম না, এইটা কিন্তু খুবই সহজ, আমরা যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো এই জিনিসটা অনেক কাজে লাগবে, বুঝছো? এবার নেক্সটে চলে যাই, দুটি রেখার লম্ব হওয়ার শর্ত। দুটি রেখা কখন লম্ব হবে, এখানে দেখো তুমি সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এটা 1 নাম্বার। এখন 2 নাম্বারে তুমি বলতে পারবা যে m1 ইকুয়াল টু m2 হবে। তার মানে প্রথম সরলরেখার ঢাল আর দ্বিতীয় সরলরেখার ঢাল যদি এরা সমান্তরাল হয় তার মানে এদের ঢালটাও সমান্তরাল, মানে সরি এর ঢালটা সমান হবে। এখন তুমি দেখো দুটি সরলরেখা যদি লম্ব হয় তাহলে ধরো এটার ঢাল হচ্ছে তোমার m1, এটার ঢাল ধরো তুমি m2, ধরো এটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 রেখা, এটা ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 একটা রেখা। এই রেখা দ্বয় পরস্পর লম্ব, ওকে, যদি লম্ব হয় তার মানে এদের যে ঢাল দ্বয়ের গুণফল এটা হবে -1। তার মানে প্রথম শর্ত কি, যদি দুটি রেখা লম্ব হয় তার মানে এদের ঢাল দ্বয়ের যে গুণফল সেটা হবে -1।
তারপর দ্বিতীয় যেই, সেটা তুমি বলতে পারবা, সেটা বলার কিছু নাই, আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখাই। ধরো 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0 রেখার লম্ব রেখা নির্ণয় করো। যা 2,1 বিন্দুগামী। এটা তুমি দুইভাবে নির্ণয় করতে পারবা। তো সবচেয়ে ইজি টপিক হচ্ছে, সবচেয়ে ইজি যে প্রসেস সেটা হচ্ছে তুমি এক্সের সহগ আর ওয়াই সহগ ইন্টারচেঞ্জ করে দিবা। 3x থাকবে এখানে আর 2টা যাবে ওইখানে 2y। ওয়াইয়ের যে সাথে যে চিহ্ন সেটা তুমি চেঞ্জ করে দিবা, প্লাস কে ইকুয়াল টু 0। এই যে ধ্রুবকটা, এটা কিন্তু তুমি এটার সাথে বসাইতে পারবো না এটার মতো। এটা ধ্রুবক আর এটা ধ্রুবক কিন্তু আলাদা। তো এখন ধ্রুবকটা কীভাবে বের করবা? এই যে বিন্দু দেয়া আছে, তুমি সিদ্ধ করে দিবা। তো 3 দুগুণে 6, কারণ এক্সের জায়গায় তুমি 2 বসাবা। সিদ্ধ করতে পারো আশা করি। যে বিন্দু দেওয়া থাকবে ওটা হচ্ছে এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায় বসাবা। 6 2 2 একে 2 প্লাস কে এগুলো 0। সো কে এর ভ্যালু তুমি পাবা হচ্ছে -4। তার মানে লম্বরেখার সমীকরণ হচ্ছে তোমার 3x মাইনাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0। ওকে, প্রথমে এই জিনিসটা একটু ফিক্স করে নিবা। এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ ইন্টারচেঞ্জ। এক্সের সহগ ও ওয়াইয়ের সহগ। আচ্ছা, স্টেপ 1 ম্যাথ করার সময়, স্টেপ 1 ওয়াইয়ের সহগ চেঞ্জ, এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি। আর স্টেপ 2 হচ্ছে তোমার ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ। স্টেপ 3 হচ্ছে বিন্দু দ্বারা সিদ্ধকরণ, সিদ্ধ করে ধ্রুবক নির্ণয়। আচ্ছা, এখন তুমি সমান্তরালের ক্ষেত্রে যদি চিন্তা করো যে এখানে ফাঁকা নেই। আচ্ছা, ধরো এই যে রেখাটা চিন্তা করি, এই রেখাটা 5x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল 0 রেখার সমান্তরাল রেখা নির্ণয় করো। রেখার সমান্তরাল, এটা ধরো একটা কোয়েশ্চেন, সমান্তরাল রেখা নির্ণয় করো যা 2,3 বিন্দুগামী। এই ম্যাথটা কীভাবে করবা? স্টেপ 1 তোমার আনসার লেখো। তুমি এক্সের সহগ ওয়াইয়ের সহগ চিহ্ন সব ঠিকঠাক রাখবা, 5x প্লাস 4y, কিন্তু এই যে ধ্রুবক এটার জায়গায় কে বসাবা, ইকুয়াল টু 0। এখন এই রেখাটাকে তুমি এই বিন্দু দ্বারা সিদ্ধ করবা। সিদ্ধ করলে তুমি পাবো 5 গুণ 10, ওয়াইয়ের জায়গায় তুমি যদি 3 বসাও তাহলে 3 4 12 প্লাস কে ইকুয়াল টু 0। তো কে এর ভ্যালু তুমি পাবা হচ্ছে 10 প্লাস 12 -22 পাবা। তো সমান্তরাল রেখার যে সমীকরণ সেটা হচ্ছে তোমার 5x প্লাস 4y মাইনাস 22 ইকুয়াল 0। আশা করি আর বুঝাইতে হবে না, এটা তো তুমি বুঝছো তাই না, লম্ব কীভাবে করে, কী করে না করে। আচ্ছা, একটা ম্যাথ দেখো। এই বিন্দুগামী এবং এই রেখার উপর লম্বরেখার সমীকরণ বের করো। ওই যে একটু আগে দেখাইলাম। সো প্রথমে তুমি এই রেখার লম্বরেখা বের করতে বলছে, তার মানে তুমি যেটা করবা এক্স আর ওয়াইয়ের সহগটা চেঞ্জ করে দিবা। সো যেটা থাকবে সেটা হচ্ছে 3x আর 2y, আর ওয়াইয়ের চিহ্নটা চেঞ্জ করে দিবা, তার মানে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে। সো এই যে -5, এটা কিন্তু তুমি আর -5 লিখতে পারবো না, তুমি এখানে একটা ধ্রুবক আনবা ইকুয়াল 0। তারপর তুমি কি করবা, সিদ্ধ করবা। কি দিয়ে? এই যে বিন্দু দেওয়া থাকবে ওটা দিয়ে সিদ্ধ করবা, মানে এক্সের জায়গায় 1 বসবে, ওয়াইয়ের জায়গায় 1 বসবে। মানে এক্সের জায়গায় 1 বসলে 3 থাকবে, ওয়াইয়ের জায়গায় 1 বসলে 2 থাকবে, তাহলে কে থাকবে। সো কে ইকুয়াল তুমি পাবো হচ্ছে -5। সো এখান থেকে তোমার 3x প্লাস 2y মাইনাস 5, এখানে অপশনগুলোই বলতে আছে। ওকে, তো তোমার আনসারটা হবে হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0। এখানে অপশনগুলো ঠিক নেই। সো এইটা হচ্ছে তোমার আনসার। দুটি সমীকরণ একই সরলরেখা হওয়ার শর্ত। ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এখন
এটা ধরো a1x প্লাস এটা b1y, এটা হচ্ছে তোমার c1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এখন এই দুইটা সরলরেখা ধরো একই সরলরেখা, মানে জাস্ট সমীকরণটা দেখতে মনে হচ্ছে আলাদা কিন্তু আসলে এরা একই। তখন এদের শর্তটা হবে, এটা কিন্তু সমান্তরাল, এটা না সমান্তরাল বোঝাই নাই, মানে একই জিনিস। ধরো এইটা রেখাই, এটার আরেকটা সমীকরণ হচ্ছে তোমার অন্য একটা দেয়া আছে, ধরো এটা কে এক্স প্লাস পিওয়াই প্লাস সি কিউ দেয়া আছে, এটা ইকুয়াল 0। এটা তুমি চিন্তা বাদ দাও, এটার চিন্তা তুমি বাদ দাও। সো একই সরলরেখার যদি দুইটি সমীকরণ দেয়া থাকে, তো তখন তুমি কিভাবে বুঝবা যে এরা আসলে তোমার এদের ইয়াটা তোমার মানে মানে এরা একই সরলরেখা, এটা তুমি কিভাবে বুঝবা যে এদের সমীকরণ তো ভিন্ন? তখন তুমি কি করবা, এক্স এর যে সহগগুলা আর ওয়াই এর যে সহগগুলা এবং যে ধ্রুবকগুলা, এদের যে অনুপাত এটা হবে সমান কীরকম? ধরো এটা তোমার এ টু, এটা তোমার বি টু, এটা হচ্ছে সি টু। সো তুমি লিখতে পারবা এ টু ডিভাইডেড বাই এটা এক্স এর সহগ কে, এটা সমান লিখতে পারবা বি টু ডিভাইডেড বাই পি, মানে ওয়াই এর যে সহগ সেটার তোমার অনুপাত। তারপর এখানে ধ্রুবকের অনুপাত দিবা সি টু ডিভাইডেড বাই তোমার কিউ। ওকে, এটার কোনো উদাহরণ এখানে দেয়া নাই, বাট এটা হচ্ছে তোমার শর্ত। ওকে, খুবই সহজ কিন্তু। এখন বিন্দু হতে লম্ব দূরত্ব, বিন্দু হতে লম্ব দূরত্ব নিয়ে তোমাদের একটা আইডিয়া দিছি, জাস্ট একটা জিনিস শিখে নাও যে এটা ধরো একটা বিন্দু x1, y1। এখন এটা ধরো ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 রেখা। এই যে দূরত্বটা, এই যে ডিস্টেন্সটা, লম্ব দূরত্ব, এটাকে ধরলাম ডি। তো ডি ইকুয়াল যে সূত্র সেটা হচ্ছে মডুলাস দিয়ে নেবা, কারণ দূরত্ব কখনোই নেগেটিভ হয় না। এই যে তোমার যে মানে জিনিসটা, এটাকে তুমি সিদ্ধ করবা কোন বিন্দু দিয়ে? এই বিন্দু দিয়ে, যে বিন্দু থেকে মানে ডিস্টেন্সটা নির্ণয় করতে হয়েছে বলছে, সেই বিন্দু দিয়ে তুমি এই সরলরেখাটাকে সিদ্ধ করবা। সিদ্ধ মানে কি, এক্স এর জায়গায় এই বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় এই বিন্দুর কোটি বসাবা। তার মানে তুমি যেটা পাচ্ছ ax1 প্লাস by1 প্লাস সি। তারপর তুমি কি করবা, এক্স এর যে সহগ এটার স্কোয়ার প্লাস ওয়াই এর যে সহগ এটার স্কোয়ার তুমি যোগ করে দিবা। সো এইটা হচ্ছে তোমার বিন্দু হতে লম্ব দূরত্ব। সো এখানে বলছে যে 3x প্লাস 4y ইকুয়াল 12 রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু হতে এই বিয়ের উপর লম্ব দূরত্ব কত? সো খুব ইজি ম্যাথ। ধরো ধরো এটা একটা তোমার অক্ষ, হয় নাই অক্ষটা অ্যাকচুয়ালি, চিন্তা করে নাও এটা। এখন এইটা একটা রেখা যেটা এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। এখন এ বি রেখার উপর লম্ব দূরত্ব বের করতে বলছে, মূল বিন্দু হতে লম্ব দূরত্ব বের করতে বলছে। এটা হচ্ছে লম্ব দূরত্ব, ঠিক আছে? মূল বিন্দু কি 0,0। এখন তুমি কি করবা, লম্ব দূরত্ব যেহেতু বের করতে বলছে, আমার ডি ইকুয়াল তুমি লিখতে পারবো মডুলাস অফ, তুমি বিন্দু এই বিন্দু কি 0 0 আর রেখা কি 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল 0। এই 12টাকে এই পাশে নিয়ে গেছো, ওকে, -12 হয়েছে। এখন এই রেখাটাকে তুমি মূল বিন্দু দ্বারা সিদ্ধ করো, মূল বিন্দু দিয়ে সিদ্ধ করলে তুমি এক্সের জায়গায় 0 বসবে, ওয়াই এর জায়গায় 0 বসবে, কি থাকবে এখানে 0 প্লাস 0 -12। এখন এক্স এর যে সহগ 3, ওয়াই এর যে সহগ 4, এটাকে তুমি স্কোয়ার করে যোগ করবা, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখান থেকে তুমি যেটা পাবা -12 মডুলাস অফ, আর এখানে তুমি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার, এখান থেকে তুমি পাবো 5, কারণ 9 আর 16 হচ্ছে 25, 25-এর রুট তোমার হচ্ছে 5। সো এখান থেকে তুমি যে রুটটা উঠে তুমি মডুলাস দিয়ে মাইনাসটাকে সরাই দাও, তুমি এখানে পাবো 12। সো ডি ইকুয়াল তোমার 12/5, অ্যাকচুয়ালি 12/5 একক। সো এখানে অ্যান্সার তোমার 12/5 কই আছে? এ হচ্ছে অ্যান্সার। দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, ধরো এইটা একটা রেখা, এটা একটা রেখা, এটা হচ্ছে তোমার এক্স প্লাস বিওয়াই প্লাস c1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমার এক্স প্লাস বিওয়াই প্লাস c2 ইকুয়াল টু 0। আমরা জানি যে দুটি সমান্তরাল রেখাদ্বয়ের তোমার এক্স এর সহগ আর ওয়াই এর সহগ আর মানে এরা আর কি একই থাকে, বুঝছো? একই না থাকলে অনুপাতটা অ্যাটলিস্ট সমান থাকে। তো এই যে ডিস্টেন্সটা, এদের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এটাকে ধরে নাও ডি। সো এই ডি সমান হচ্ছে মডুলাস অফ এই যে ধ্রুবকগুলো আছে না, এই যে ধ্রুবকগুলো, এদের বিয়োগফল c2 মাইনাস c1 রুট ওভার ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। ওকে, সো এইটা একটা তোমার সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের যে সূত্র সেইটা। সেখানে একটা সরলরেখা দেওয়া আছে 3 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ কি?
দেখো সমান্তরাল রেখা যেহেতু বলছে, তার মানে প্রথম অংশটুকু তুমি সেম 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 রাখবা। সো 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল 0। ধরে নাও যে সমান্তরাল রেখাটা আমাদের বের করতে বলছে সমীকরণ, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন তোমার বলছে যে এই রেখা, যে রেখার সমীকরণটা তোমার দেওয়া আছে 3x মাইনাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা তোমার দেওয়া আছে। এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তোমার এই সমান্তরাল সমীকরণটা বের করতে বলছে। দূরত্ব কত? 3। আমরা দেখে আসছি যে সমান্তরাল রেখা দেওয়ার সমীকরণ, মানে সমান্তরাল রেখা দেওয়ার যে দূরত্ব সেটা হচ্ছে 0 মাইনাস c1, মানে ধ্রুবক দ্বয়ের যে বিয়োগফল সেটা, আর x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। তো সিটি হচ্ছে তোমার কত দেওয়া আছে, সিটিও আমাদের ধরলাম কে মাইনাস তোমার c1 হচ্ছে তোমার 3, মাইনাস মাইনাস প্লাস করে দাও। সো এ স্কোয়ার, এ মানে হচ্ছে 3, আর এখানে তোমার স্কোয়ার আর হচ্ছে 4 স্কোয়ার। ওকে, সো ডি কত দেওয়া আছে তোমার 3। এখন তুমি এখানে কী করবা, কে প্লাস 3, আর এখানে তুমি পাবা 5, কারণ 16 9 25, 25 হচ্ছে 5। সো 3 5 15, কে প্লাস 3। সো কে ইকুয়াল তুমি পাবা হচ্ছে 12। সো তোমার আনসার হবে 3x মাইনাস 4y প্লাস 12 ইকুয়াল টু 0। সো এখান থেকে 3x, ডি হচ্ছে আনসার। ওকে, নেক্সটে চলে যাই। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। লম্ব দ্বিখণ্ডক বলতে কি বোঝায়? ধরো এটা একটা তোমার দাঁড়াও, ধরো এটা একটা রেখা। এখন এই যে রেখাটা, এটা হচ্ছে ধরো একটা বিন্দু, এটা ধরো একটা বিন্দু। এখন এই যে তোমার সমীকরণটা, সরি তোমার যে সরলরেখাটা, এটাকে লম্বভাবে দ্বিখণ্ডিত করছে একটা রেখা। তো এই যে রেখাটা, এটার সমীকরণ তোমাকে বের করতে বলবে, বুঝছো? এখন আমরা জানি যে দুটি লম্বরেখা যদি হয় দুইটা রেখা, তখন এই যে ঢাল দ্বয়ের অনুপাত, মানে ঢাল দ্বয়ের যে গুণফল, সেটা হচ্ছে তোমার -1 হয়। তো ধরলাম এটার ঢাল হচ্ছে m1, এটার ঢাল ধরলাম হচ্ছে m2, তার মানে এদের m1 ইন্টু m2 হচ্ছে তোমার -1 হবে। সো এখান থেকে তুমি যদি তোমার m1টা দেয়া থাকে, তুমি m2 বের করে নিবা। বের করে নিয়ে তোমার অবশ্যই এই রেখার একটা বিন্দু দেয়া থাকবে। ধরলাম এটা হচ্ছে তোমার x1, y1। এই বিন্দুটা দিয়ে তুমি, মানে আমরা জানি যদি একটা বিন্দু দেয়া থাকে, বিন্দু প্লাস ঢাল যদি দেয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণ সমান তুমি লিখতে পারবা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। তো যেহেতু এটাকে আমরা m2 ধরছি, সো তুমি এখানে m2 লিখে নিতে পারো। ওকে, স্পষ্ট হলো না? m2। ওকে, সো এইটা হচ্ছে তোমার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এখন দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, এইটা কি মিন করে? ধরো এইটা হচ্ছে তোমার একটা অক্ষ, এখানে দুইটা বিন্দু আছে, মানে দুইটা রেখা আছে। ধরো এইটা একটা রেখা, এইটা একটা রেখা। এখন তোমাকে বললো এই দুইটা রেখা, এদের মধ্যবর্তী কোণ কত, থেটা কত। আচ্ছা, এটা যদি তুমি বের করতে চাও, ধরলাম এটা হচ্ছে তোমার থেটা। ঠিক আছে, এখন তুমি এই যে জিনিসটা, এটাকে তুমি আলফা ধরে নাও। তো ধরে নাও যে এই যে কোণটা, ধরো এটা হচ্ছে তোমার এই যে রেখা, এটার ঢাল তুমি ধরে নাও m2, এই রেখার ঢাল তুমি ধরে নাও হচ্ছে m1। সো m2 যে ঢালটা, এইটা তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো আলফা কোণ উৎপন্ন করছে, আর m1 যে ঢালটা, এটা ধরো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ উৎপন্ন করছে। এখন দেখো আলফা থেকে তুমি যদি বিটা অংশটা বাদ দাও, এই অংশটুকু তুমি যদি বাদ দাও, তুমি এই অংশটুকু পাবা না, মানে থেটাটা পাবা না তুমি। তার মানে তুমি লিখতে পারো যে থেটা ইকুয়াল আলফা মাইনাস বিটা, তাই না? এখন উভয় পাশে তুমি ট্যান দ্বারা গুণ করো, ট্যান থেটা ইকুয়াল ট্যান আলফা মাইনাস বেটা, আলফা মাইনাস বিটা। সো এখন ট্যান এ মাইনাস বি এর সূত্র কি বলো তো? ট্যান আলফা মাইনাস ট্যান বিটা 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। ওকে, এখন এখান থেকে ট্যান থেটা, আর এই ট্যান আলফা, এটা যেহেতু আলফা আর এই ট্যান যেটা আছে, তার মানে এটাকে আমরা ঢাল বলতে পারি, তাই না? এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই হচ্ছে ঢাল, তার মানে এর ঢাল হচ্ছে m2 আর এটার ঢাল হচ্ছে m1। সো ট্যান আলফাকে তুমি বলতে পারো m2, আর ট্যান বিটাকে তুমি বলতে পারো m1। সো 1 প্লাস m2 ইন্টু m1 ইকুয়াল ট্যান থেটা। তো তার মানে তুমি এখান থেকে লিখতে পারবা যে থেটা ইকুয়াল ট্যান ইনভার্স মডুলাস অফ m2 মাইনাস m1, 1 প্লাস m2 ইন্টু m1।
মডুলাস কেন দিলাম? যাতে কোনো এখানে নেগেটিভের ঝামেলা না আসে, বুঝছো? এখন তুমি এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে না? তো পজিটিভ যদি তুমি নাও, পজিটিভ নিলে তুমি যে থিটা পাবা সেটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ, বুঝছো? আর নেগেটিভ যদি তুমি নাও, তুমি এখান থেকে পাবা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ কোনটা? স্থূলকোণ হচ্ছে এই যে জিনিসটা, এইটা হচ্ছে তোমার স্থূলকোণ, বুঝছো? তো পজিটিভ যদি নাও তুমি এখান থেকে পাবা সূক্ষ্মকোণ, নেগেটিভ নিলে স্থূলকোণ পাবা। তো দেখো এখানে দুইটা রেখা আছে, সরলরেখার মধ্যবর্তী অন্তর্গত সূক্ষ্মকোণের মান কত? তো এই যে রেখাটা, এটার ঢাল কত আমরা জানি। তো এটাকে তুমি এইভাবে সাজাও তো, ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো। আর এই রেখাটাকে তুমি সাজাও যে থ্রি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু আট, ধরে নাও, এইভাবেই ধরে নাও। এখন এটার যে ঢাল, এটাকে ধরে নাও M2। এটা ঢাল কী হবে বলো তো? মাইনাস এক্সের সহগ, ধরো এটাকে তুমি M1ই ধরে নাও, এত কাহিনী করার দরকার নেই। এটাকে ধরে নাও হচ্ছে M1। এটার ঢালটা কীভাবে বের করবা? মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তাই না? সো মাইনাস আগে থেকে একটা আছে, তো তুমি জাস্ট 3/1 করে দেবা, এটা হচ্ছে তোমার এটার ঢাল। আর এটার ঢালটা কি? এটার ঢাল হচ্ছে তোমার M2 ইকুয়াল এক্স মাইনাস এক্সের সহগ, এখানে মাইনাস আগে থেকেই আছে, তার মানে মাইনাস মাইনাস কাটা থাকবে 1/3। ওকে, এখন এদের যে ঢাল সেটা কি হবে বলো তো? থিটা ইকুয়াল ট্যান ইনভার্স M2 মাইনাস M1। M2 কি? M2 হচ্ছে তোমার 1/3। M1 কি? M1 হচ্ছে 3। মডুলাস দিয়ে দাও, ঠিক আছে? তো এখান থেকে তুমি 1 প্লাস 1/3 ইন্টু 3। ওকে, সো এখান থেকে তুমি যেটা পাবা ট্যান ইনভার্স 3 1 মাইনাস 3, সরি 9 1 মাইনাস 9, আর এখানে তোমার 1 প্লাস 1। ওকে, ট্যান ইনভার্স তুমি এখান থেকে পাবা হচ্ছে 2 ইন্টু 3, আর এখানে তুমি -8। সো মডুলাসটা কাটা যাবে, ট্যান ইনভার্স এর ইকুয়াল তুমি পাবা হচ্ছে ট্যান ইনভার্স এই এটা এখানে পাবো 6, এখানে হচ্ছে 8, 2 দিয়ে যদি কাটো তাহলে এখানে তুমি 4/3 পাবা। এইটা হচ্ছে তোমার আনসার। সো ট্যান ইনভার্স 4/3, এই হচ্ছে আনসার। তো ম্যাথটা বুঝছো? প্রথমে আমি একটু হয়ে গেছিলাম যে কোনটাকে মন ধরবো, যেহেতু মডুলাস আছে তার মানে এখানে ঝামেলার কোনো কিছু নাই। যেহেতু পজিটিভ নিয়ে নিবা, মডুলাস দিয়ে নেগেটিভ কেটে দিবা, তো এখান থেকে তোমার এটা হচ্ছে আনসার। ওকে, এরপর ওকে, এরপর আর কিছু নাই। তো তোমাদের জন্য কিছু কথা, যে সবসময় চেষ্টা করবা যে নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য। আল্লাহ তোমাকে সেটা দিবেই যেটা তুমি চেষ্টা করবা। ওকে, তুমি যা চেষ্টা করবা তুমি তা পাবাই। এখন তুমি যদি সময় নষ্ট করো, তোমার সময়টা বৃথা যাবে, তুমি ভবিষ্যতে কিছু অর্জন করতে পারবে না। এখন তুমি যদি ফেল করো, মনে করো তুমি রাত দিন পরিশ্রম করেও তুমি ফেল করলা, তুমি মানে পৌঁছাইতে পারলা না তোমার গন্তব্যে, অনেক সময় এরকম হইতে পারে। তার মানে কি তুমি দমে যাবা? দমে যাবা না, বুঝছো? তুমি চেষ্টা করতে থাকবা, হয় তুমি শিখবা, না হয় তুমি জিতবা, তুমি কখনো হারবা না। সো আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সো তোমাদের সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম সবাইকে।